আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অলরেডি আমরা একাডেমিককে যতটুকু দরকার বা ওই চ্যাপ্টারটাকে যেভাবে পড়লে বেসিক থেকে শুরু করে একেবারে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে, আমরা অলরেডি সেভাবে পুরো চ্যাপ্টারটাকে কভার করছি। আমাদের 12টা লেকচার অলরেডি আপলোড করা আছে এই চ্যাপ্টারের উপর, যেই 12টা লেকচারকে আমরা এমনভাবে গুছিয়ে সাজানোর চেষ্টা করছি যাতে করে একজন শিক্ষার্থী যে প্রথম এই চ্যাপ্টারটাকে পড়বে তার জন্য একেবারে বেসিক থেকে সবগুলো বিষয়ে প্রতিটা কনসেপ্ট যতগুলো ওই বইয়ে আমাদের প্রয়োজন হবে ওই চ্যাপ্টার থেকে ওই সবগুলো কনসেপ্ট একেবারে ধারাবাহিকভাবে আমরা পড়াইছি। পাশাপাশি কনসেপ্ট ভিত্তিক যে ম্যাথ প্রবলেম সলভিং বা একাডেমিকের জন্য সেই সিকিউগুলো আমাদের সলভ করতে হবে। প্রতিটা কনসেপ্টের পর বা টপিক ওয়াইজ আমরা সিকিউ প্রবলেমগুলোকেও সলভ করাই দিছি। তো 12টা লেকচার যদি তুমি কমপ্লিটলি সুন্দর মতো দেখো তাহলে এই চ্যাপ্টারের উপর তোমার একেবারে কি একটা ভালো আইডিয়া হয়ে গেছে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্লাস হচ্ছে বেসিক দুইটার উপরেই। তো আমরা বলছিলাম এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসছে আমরা যেহেতু সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার করছি, আমরা একেবারে শেষে দুইটা লেকচার আপলোড করব যেগুলো শুধু অ্যাডমিশন বেসড হবে বা অ্যাডমিশনের ম্যাথগুলোকে আমরা সলভ করাবো। তো সেটার হচ্ছে আজকে প্রথম লেকচার বা এই চ্যাপ্টারের অফিসিয়ালি 13তম লেকচার হচ্ছে এটা, যেখানে আজকে আমরা বিভিন্ন অ্যাডমিশনে বিশেষ করে আমরা প্রথম ইঞ্জিনিয়ারিংগুলোকে প্রথম প্রায়োরিটি দিছি। বুয়েট চুয়েট রুয়েট কুয়েট এগুলোতে যে প্রশ্নগুলো আসছে আমরা সেগুলোকে আলাদা করে এই চ্যাপ্টার থেকে কি করছি মার্ক করছি। তো প্রথম ধাপে আমরা অলরেডি এখন 5টা, এটা 6 নাম্বার হবে, 6টা প্রশ্ন আমরা সিলেক্ট করছি। এই 6টা দিয়ে আমরা শুরু করতেছি, বাট আজকে আমরা এই 6টার বাইরে আরও বেশ কিছু ম্যাথ সলভ করব, বাট প্রাথমিকভাবে আসলে বোর্ডে জায়গা হচ্ছে না, যার কারণে আমরা 6টা প্রশ্নই শুরুতে নিচ্ছি আর কি। তাহলে এই 6টা সলভ করার পর আমরা আজকে আরও কয়েকটা এই অ্যাডমিশনের ম্যাথগুলো সলভ করব। তো আমি ধরে নিচ্ছি এই লেকচারটা যারা করতেছো তারা অলরেডি এই চ্যাপ্টারটা ভালো মতো কমপ্লিট করছো। সেটা হতে পারে আমার লেকচারগুলো থেকে তোমরা কমপ্লিট করছো, অথবা তোমাদের আগে থেকেই এই লেকচার বা এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে। কারণ অ্যাডমিশনের ম্যাথগুলো করার জন্য পুরো চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমার A to Z ধারণা থাকতে হবে। কারণ অ্যাডমিশন পুরোই হচ্ছে বেসিক নির্ভর প্রশ্ন। বেসিক যদি তোমার ভালো না থাকে তাহলে তুমি অবশ্যই এদের প্রশ্নগুলোকে কখনোই ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তোমরা এই চ্যাপ্টারের উপর মোটামুটি তোমাদের একটা ভালো আইডিয়া আছে এবং তোমরা এই চ্যাপ্টারের সব কিছু সম্পর্কে পরিচিত। তাহলে আমরা শুরু করতেছি। প্রথম যে প্রশ্নটা, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটা বৃষ্টির ফোঁটা 250 মিটার উঁচু হতে মাটিতে পড়লে অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ কত? তাহলে আমাদেরকে বের করতে বলছে মূলত কাজ। আমাদেরকে কি বের করতে বলছে? কাজ কত, এবং এই কাজটা কোন বল দ্বারা সম্পন্ন হয়েছে? অভিকর্ষ বল দ্বারা। অভিকর্ষ বল মানে হচ্ছে নর্মালি ওজন বল, অর্থাৎ তুমি F=mg ব্যবহার করতে পারবা কোনো বস্তুর উপর। অভিকর্ষ বল মানে হচ্ছে ওই বস্তুটার ওজনকেই নির্দেশ করা হয়। তাহলে অভিকর্ষীয় বল বলতে এখানে ওজনকেই আমরা কনসিডার করব, বা বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষ বল যেটা। তাহলে কি দেওয়া আছে? বৃষ্টির ফোঁটাটার ব্যাসার্ধ দেওয়া আছে, ফোঁটাটা কত মিটার উপর থেকে পড়তেছে সেই ভ্যালুটাও দিয়ে দিছে। এটা বুয়েট 17-18তে আসা একটা প্রশ্ন। তাহলে প্রথমে চলো এটা সলভ করা যাক। আমরা যদি একটু দেখি, এটা যদি ভূমি হয় আর ধরো বৃষ্টির ফোঁটাটা এখানে আছে, এটা হচ্ছে ফোঁটা, এই ফোঁটাটার ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার এবং সেটা 250 মিটার উপর থেকে পড়তেছে। কত মিটার উপর থেকে? 250 মিটার উপর থেকে পড়তেছে। এটাই তো মূলত এখানে বলা আছে। অর্থাৎ আমি যে চিত্রটা আঁকাইছি এটাই আসলে তোমাদের এই যে প্রশ্নটা আমি সিনারিওতে জাস্ট এঁকে দিছি তোমাদের বোঝার জন্য। এবার আসো কৃত কাজ। তাহলে W=Fs cos θ। এটা আমাদের একেবারে বেসিক সূত্র এই চ্যাপ্টারের কৃত কাজ বের করার জন্য। তাহলে এফ এর মান কত হবে? যেহেতু অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, এফ হবে কার সমান? mg-র সমান। আর এসটাকে আমরা এইচ লিখতে পারি চাইলে, যেহেতু উচ্চতা তুমি চাইলে এখানে এইচ লিখতে পারবা, আর সাথে আছে কি? cos θ। এখন বৃষ্টির ফোঁটার ভর কিন্তু দেওয়া নেই। বৃষ্টির ফোঁটার কি দেওয়া নাই? ভর দেওয়া নাই। সো আমাদেরকে ভর বের করতে হবে। তোমরা নিশ্চয়ই ঘনত্বের সূত্রটা পড়ছো, ρ=m/v। তাহলে m= কি লেখা যায়? ρ_v লেখা যায়। ρ_v × g, সাথে আছে h, সাথে আছে cos θ। আমি একেবারে ধাপে ধাপে করতেছি, কারণ অ্যাডমিশনে তুমি আসলে অত বেশি জায়গা পাবা না এগুলো এত। আমি তোমাদের একটা বিষয় বলি, আমি Fs cos θ লিখলাম, mgh cos θ লিখলাম। আমি যেহেতু তোমাদেরকে করাচ্ছি বা তোমরা প্রথম করতেছো এই জন্য আমি ডিটেলে লিখতেছি। বুয়েটে নিশ্চয়ই জানো তোমরা, বুয়েটের পরীক্ষার জন্য আলাদা একটা কি থাকে? বক্স করা থাকে। অর্থাৎ প্রশ্নটার আলোকে একটা বক্স তোমাকে দিয়ে দিবে, ওই বক্সের মধ্যে তোমাকে উত্তর করতে হবে।
তো তুমি এত ডিটেলিং ওখানে লিখতে পারবা না, এত ডিটেলিং লেখার মতো জায়গাও থাকবে না। তো প্রথমবার যেহেতু তোমরা করতেছো, এই জন্য আমি তোমাদেরকে কিভাবে আসতে সেটা ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। বাট তুমি যখন ভালো মতো বুঝে যাবা জিনিসটা, তখন তুমি ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইন লিখতে পারবা। অর্থাৎ এফ ইকুয়াল টু এম, যেটা আমরা সবাই জানি, তাহলে এম যেহেতু নাই, এম এর পরিবর্তে আমি কি ইউজ করবো, রো ইন্টু ভি ইউজ করবো। তাহলে প্রথম লাইন থেকে তুমি কোথায় 3 নম্বর লাইনে আসতে পারবে, মাঝখানের লাইন লেখা তোমার দরকার হবে না। তাহলে রো এর মান কত, রো এর মান 1000, সেটা আমরা বসাবো রো। আমি সূত্রটাকে আরেকটু ভেঙে লিখতেছি, তারপর একসাথে মান বসাবো। ভি কি, ভি হচ্ছে পানির ফোঁটাটার আয়তন। এখন পানির ফোঁটা কেমন, গোলাকার না, তাহলে গোলক আকৃতির, তো গোলকের আয়তনটা বসবে। গোলকের আয়তনের সূত্র আমরা নিশ্চয়ই জানি, 4/3 পাই আর কিউব, সাথে আছে হচ্ছে জি ইন্টু এইচ ইন্টু কস থিটা। এই এবার আমরা একটা ফরম্যাট বানাইছি যেখানে একেবারে সবগুলো মান বসিয়ে দেওয়া যাবে। তাহলে চলো মান বসাই দিই। রো এর মান কত, 1000, পানির ঘনত্ব 1000, এটা আমরা সবাই জানি, 4/3, এটা বসছে। পায়ের ভ্যালু বসাই দিব, আর কিউব, আর কি ব্যাসার্ধ, ওই যে ব্যাসার্ধ দিয়ে দিছে 2 মিলিমিটার, তো এটাকে কিসে বসাইতে হবে, মিটারে বসাইতে হবে। তাহলে ব্যাসার্ধকে এই যে মিলিমিটার থেকে মিটার আসলে কত দিয়ে ভাগ দিব, 1000 দিয়ে, তাহলে 10⁻³ গুণ করা একই কথা। আর কিউব, তাহলে এটার উপর কি বসবে, এটার উপর বসবে কিউব, ইন্টু 9.8 ইন্টু কত, কত উচ্চতা থেকে পড়তেছে 250, 250 ইন্টু কস থিটা। এবার একটু মনোযোগ দেওয়া লাগবে, থিটার ভ্যালু কত হবে, অভিকর্ষীয় বল দ্বারা কৃতকার্য, ভালো করে বুঝবা, খেয়াল করবে, একটু চিত্রের দিকে তাকাও। অভিকর্ষীয় বল সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, এটা আমরা জানি। অভিকর্ষ তো বলা হয় কোনটাকে, পৃথিবীর আকর্ষণকেই তো অভিকর্ষ বলে, তাই না? তাহলে এই বৃষ্টির ফোঁটার উপর যেটা অভিকর্ষ বল, সে বলটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, এবং বৃষ্টির ফোঁটাটাও কোন দিকে পড়তেছে, নিচের দিকেই পড়তেছে। অর্থাৎ বল যেদিকে কাজ করতেছে, বৃষ্টির ফোঁটাটাও ঠিক একই দিকে পড়তেছে। তাইলে আমরা বলতে পারি বল এবং সরণ, এটার যে মধ্যবর্তী কোণ, এটা 0 ডিগ্রি হবে। কারণ কি, এই দুটোটার ডিরেকশনটা সেম, আর আমরা জানি ডিরেকশন যদি সেম হয় তাহলে থিটার মান বসে কত, 0 ডিগ্রি। তাহলে এখানে কস কত বসবে, কস 0 ডিগ্রি। তো কস 0-র মান হচ্ছে 1, এটা না লিখলেও চলবে। এখন কেউ যদি, আমি একটা বিষয় বলে, আমি তো অনেক ডিটেল করে ফেলছি এটা জিনিসটাকে বুঝার জন্য, কেউ যদি ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা না লিখে এই ম্যাথটা শুধু ডাব্লিউ ইকুয়াল টু এফএস দিয়ে করে ফেলে বা এমজিএইচ দিয়ে করে ফেলে, তাও হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি কস থিটাটা এখানে না লিখে, তাতেও কোনো অসুবিধা হবে না। কারণ অভিকর্ষ বল দ্বারা যখন কাজ সম্পন্ন করা হয়, তখন যেহেতু বস্তুর সরণ অভিকর্ষ বলের দিকেই হচ্ছে, বস্তু তো ভূমির দিকেই পড়তেছে, সেটা বলাই আছে। তাহলে আমরা প্রশ্ন পড়ে এটা বুঝে যাব যে বল যেদিকে ক্রিয়া করতেছে, বস্তুর সরণও সেদিকেই ঘটতেছে। তাহলে এই ক্ষেত্রে কস থিটার মান হবে কস 0-র সমান, আর কস 0 মানে হচ্ছে 1। সো এটা না লিখলেও কোনো প্রবলেম হবে না। বাট আমি তোমাদেরকে ইন ডিটেল করে দেখালাম, কেউ যদি শুধু এফএস দিয়ে করো সেক্ষেত্রেও কারেক্ট। এবার তুমি ভ্যালু বসায় আছে, সব ক্যালকুলেটারে বসাই দিবা, হয়ে যাবে। তাইলে কত হয়, 1000, আর প্রথমে আমরা এটা বসাই 2 ইন্টু 10⁻³ এটার হোল কিউব, তাহলে এটা হলো হোল কিউব ইন্টু 1000 4 ইন্টু হচ্ছে পাই, ইন্টু পাই। ক্যালকুলেশনটা তোমরা করিও নিজেরা, আমার ভুল হইতেও পারে, এই জন্য তোমরা করবো, আমি ক্যালকুলেশন করতেছি বাট তোমরাও করবা। এরপরে হচ্ছে জি 9.8, এরপরে হচ্ছে 250, এটা ডিভাইডেড বাই 3, এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 82.10 ইন্টু 10⁻³ কত, 3, 10⁻³ জুল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথম নাম্বার প্রশ্নের উত্তর। আমাদের অ্যান্সার হচ্ছে এটা, এই ডাব্লিউ ইকুয়াল টু, এটা পয়েন্টেও লিখতে পারো চাইলে, আমি পাওয়ারে লিখলাম 82.10 ইন্টু 10⁻³ কত, -3 জুল। সবাই একটু ভালো করে ভ্যালুগুলো বসাই চেক করবা এটা মিলছে কিনা। আমার অনেক সময় ভুল হইতে পারে, আমি আসলে ওই অ্যানালগ ক্যালকুলেটারে করতেছি, বুঝছো, আমার থেকে ওই ইয়াটা নাই, ইএস ক্যালকুলেটার টানতে ভুলে গেছি, যার কারণে এটাতে করতেছি, এখানে আলাদা আলাদা করতে হয়। সো তোমরা একটু চেক করে দেখবা ভ্যালুটা ঠিক আছে কিনা, নিজেরা করবা। বাট ম্যাথের প্রসেসটা এমনই হবে। দেখছো, এটা হচ্ছে বুয়েট 17-18তে আসা একটা প্রশ্ন, এই হচ্ছে তার অ্যান্সার। আশা করি খুব বেশি কঠিন না, যারা মোটামুটি আমরা বেসিক বুঝি পারি, অ্যাডমিশনের প্রশ্নগুলা করতে পারলে খুবই সহজ মনে হবে। তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে, অ্যাডমিশনের প্রশ্নের মধ্যে একটা মজা আছে করার মধ্যে, একাডেমিকে যেটা তুমি পাবা না। বাট অ্যাডমিশনের ম্যাথগুলো একটু কি থাকে, রোমাঞ্চকর থাকে। তুমি যদি ধরে করে ফেলতে পারো,
তোমার এটা অটোমেটিক একটা মজা কাজ করবে। তাহলে এই ছিল আমাদের এটা ম্যাথ, এটা আমরা করলাম। এবার আমরা 2 নাম্বারটা একটু দেখব। 2 নাম্বারে আমাদেরকে কি বলছে, 2 নাম্বারও বুয়েটে আসছে, 16-17তে আসছে। এটা 3 কেজি ভরের একটা বস্তু আছে, এই বস্তুর উপর একটা বল ক্রিয়াশীল। বলের ভ্যালুটা বলা নাই, জাস্ট বলছে একটা বল ক্রিয়া করতেছে। বস্তুর অবস্থানের সমীকরণ মানে বস্তুর সরণটা দেওয়া আছে, এক্স এর ভ্যালু, এটা মূলত সরণকে নির্দেশ করতেছে এবং এটার ফাংশনটা টি এর উপর নির্ভরশীল। অর্থাৎ অবস্থান বা সরণের যেটা ফাংশন এটা সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। এটা যে টি এর ফাংশন দেখে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারি। আমরা 2 ধরনের বল দিয়ে যখন পড়ছিলাম শুরুতে, কৃতকাজ 2 ধরনের বল দিয়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো ধ্রুব বলে হচ্ছে এফ এর মানটা ফিক্সড হয়, কারণ এখানে সরণ পরিবর্তন হয় না। আর এই যে এখানে যেটা আছে, এখানে সরণ পরিবর্তনশীল, যার কারণে বলও কি হবে, পরিবর্তনশীল হবে। তো প্রশ্ন করছে টি ইকুয়াল টু 0 হতে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে কৃতকাজ নির্ণয় করতে হবে। অর্থাৎ টি এর মান 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাকে কৃতকাজ বের করতে হবে। এখন তোমাদেরকে আমি বিষয় বলি, এই ম্যাথটার প্রথম যে চিন্তাটা আমাদের মাথায় আসতে পারে কারো কারো, সেটা হলো যেহেতু সরণটা পরিবর্তনশীল, তাহলে পরিবর্তনশীল বলের যে ফর্মুলা বা আমরা পরিবর্তনশীল বল দ্বারা যে কৃতকাজ শিখছি না, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ এস কস থিটা, এটা দিয়ে বসাবো। এখন এখানে লিমিট বসবে টাইমের সাপেক্ষে, যেহেতু বসাচ্ছি এখানে লিমিট একটা বসবে টাইম আর একটা বসবে 0। এরকম কারো কারো মাথায় এটা কাজ করতে পারে, কারণ ফাংশনটা হচ্ছে সময়ের সাপেক্ষে, তো লিমিট সময়টাই বসবে। কিন্তু এটা দিয়ে আমরা করতে পারবো না, কারণ এখানে এফ এর মানটা কি নাই, স্পষ্ট করে উল্লেখ করা নাই। এখন অনেকে বলতে পারে স্যার এফ ইকুয়াল টু এমজি বসানো যায়। এখন এফ ইকুয়াল টু এমজি সবসময় কাজ করবে না। এফ ইকুয়াল টু এমজি নর্মালি এটা হয় ওজন বল বা আগেরটার মতো অভিকর্ষ বল, এই ধরনের কথাগুলো বলে দিতে হবে, বা এটা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু, এরকম কিছু বলা থাকতে হবে যার মাধ্যমে তুমি এফ ইকুয়াল টু এমজিটা ব্যবহার করতে পারবা। কিন্তু এখানে বলছে একটা বল ক্রিয়াশীল, বাট এটা কেমন বল এটা আমরা জানি না। এটা পরিবর্তনশীল একটু বোঝা গেছে, বাট এটা কোন ধরনের বল, এফ এর মান আমি কি বসাবো, কি এম এ বসাবো নাকি এমজি বসাবো নাকি অন্য কোনো ভ্যালু বসাবো আমি জানি না। সো এটাকে এই কনসেপ্ট দিয়ে করা যাবে না, কারণ এখানে এফ এর মানটা মিসিং। দ্বিতীয়ত আরেকটা প্রবলেম হলো থিটা বসাইতেও প্রবলেম হবে, কারণ থিটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বল কোন দিকে কাজ করতে সেটা যদি স্পষ্ট করে উল্লেখ না থাকে, থিটা বসাইতে কিন্তু আমাদের সমস্যা হবে। তো মূলত এই ম্যাথটা করবো কিভাবে, এই ম্যাথটা করব কাজ শক্তি যে উপপাদ্য আছে না সেটা দিয়ে। যারা কাজ শক্তি উপপাদ্য পড়ছো তারা অবশ্যই জানো, কাজ শক্তি উপপাদ্য অনুসারে বস্তুর উপর বল প্রয়োগে যে কৃত কাজটা হয় এটা তার গতিশক্তির পরিবর্তনের কি সমান। অর্থাৎ আমরা বলতে পারি কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে আমাকে বের করতে বলছে কৃত কাজ, তাহলে আমি কৃত কাজটা কার মাধ্যমে বের করব, গতিশক্তির পরিবর্তনের মাধ্যমে। তো গতিশক্তির জন্য এবার আমাদের কি লাগবে, বেগ লাগবে, কারণ এম এর মান তো দেয়া আছে। গতিশক্তির পরিবর্তনের সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, অথবা ভি টু, এটাকে ভি ওয়ান ধরতে পারবে, একটা শেষ বেগ আর একটা আদি বেগ। এইটার যে গতিশক্তির যে পরিবর্তন সেটা, তাহলে আমি ভিটা বের করতে পারলে হয়ে গেছে। এখন স্যার ভি তো দেওয়া নাই, তো ভি যে দেওয়া নাই আমরা বের করতে পারবো কিভাবে, নিশ্চয় তোমাদের এটা মনে আছে, সরণকে যদি তুমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো, ডিফারেন্সিয়েট করো সময়ের সাপেক্ষে, কাকে, সরণকে, এই যে সরণ, তাহলে তুমি কি পাবা, বেগ পাবা। পড়ছি না, ডিডিটি অফ এক্স বা ডিডিটি অফ এস ইকুয়াল টু ভি। আবার বেগকে করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়। এই রিলেশনটা তো মনে আছে নিশ্চয়ই। তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে বেগ বের করে ফেলা। তাহলে বেগ কিভাবে বের করব, আমরা জানি ডিডিটি অফ এক্স সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, তাহলে ডিডিটি অফ, এখানে ফাংশনটা বসাবো 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, এই যে বসালাম। তাহলে এখান থেকে আমরা পাবো ভি ডিডিটি অফ এক্স, ঠিক আছে, সময়ের সাপেক্ষে করলে বেগ পাওয়া যায়। তাহলে আসো অন্তরীকরণ ফর্মুলা তো নিশ্চয়ই সবাই জানো, এটা কিসের ফর্মুলায় পড়বে, এক্স টু দি পাওয়ার এন। আমরা এটাকে একবার করব, এটাকে একবার, এটাকে একবার, ঠিক আছে, 3বার। তাহলে 3t কে করলে কত হয়ে যাবে, 3। আমরা কিন্তু অ্যাডমিশনের ম্যাথ করতেছি, সো আমি এগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না। এখন কেউ যদি চিন্তা করো যে স্যার 3t থেকে 3 কেমনে আসছে, এই অন্তরীকরণ কেমনে হইলো একটু বলেন না, তাইলে কিন্তু মুসিবত হয়ে যাবে। কারণ অ্যাডমিশন করে তোমাকে অ্যাডমিশনের ম্যাথ সলভ করাচ্ছে মানে আমি ধরে নিছি তুমি বেসিক পার্ট, এই যে অন্তরীকরণ যোগজীকরণ এগুলা মোটামুটি তুমি জানো ভালোই। তো 3t থেকে t কেমনে আসে এটা নিশ্চয়ই তোমাদের জানা উচিত। আমি ওইদিকে আর ফোকাস করতেছি না, আমি ম্যাথে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা কত আসবে, এটা আসবে কত
8t, আর এটা আসবে 3t স্কোয়ার। এটা নিশ্চয়ই আমরা বুঝছি এই অন্তরীকরণটা কিভাবে হয়েছে। এবার বেগের একটা সমীকরণ পাওয়া গেল বা বেগের একটা ফাংশন পাওয়া গেল। এখন আমার তো দুইটা বেগ লাগবে, একটা আদি বেগ আর একটা কি শেষ বেগ, কারণ আমি গতিশক্তির পরিবর্তন বের করতে চাই। তাহলে এখানে দেখো টাইম বলে দিছে t=0 থেকে t=4, 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত যে পরিবর্তনটা হয়েছে সেটা। তাহলে আমি একবার টাইমের ভ্যালু 0 ধরবো। টাইমের ভ্যালু 0 ধরা মানে এটা হচ্ছে আদি অবস্থানকে বোঝাচ্ছে, তাহলে আদি বেগ বের হয়ে যাবে। আর t= যখন 4 বসাবো তখন শেষ বেগটা বের হয়ে যাবে। তাহলে t=0 হলে, ঠিক আছে, তাহলে এটা হলো ভি ইনিশিয়াল বা ভি আই, কেউ চাইলে ইউ লিখতে পারো, কোনো প্রবলেম নাই, আমি ইনিশিয়াল দিয়ে লিখলাম আই। তাহলে এটা হবে কত, এটা 3, এগুলো তো 0 হয়ে যাবে, তাহলে এটা হবে শুধু কত 3 মিটার পার সেকেন্ড। এরপর t=4 হলে 4 সেকেন্ড পরে বের করতেছো, তাহলে এটা হবে ভি ফাইনাল। তাহলে ভি ফাইনাল যদি বসাই এখানে 3, এটা হয়ে যাবে কত 4×32, এটা একেবারে বসাই দিই ক্যালকুলেটারে, এটা হয়ে যাবে কত 4×16, 3×16 কত 48 না, 3×16 48, 48 আর 3, এটা থেকে মাইনাস হবে কত 4, 4×32 মাইনাস হবে, তাহলে 19। ফাইনাল ভেলোসিটি হবে 19 মিটার পার সেকেন্ড। এই যে আমরা বেগ বের করে ফেলছি, অর্থাৎ বস্তুর গতিশক্তি বের করার জন্য আমরা তার ইনিশিয়াল স্টেজে বেগ কত ছিল ওইটাও বের করছি, ফাইনালে বেগ কত হবে 4 সেকেন্ড পর কত হবে ওইটাও বের করছি। এবার আমরা মান বসাই দিব। এখন আসো, আমরা জানি কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। এটা মোটামুটি আমরা কাজ শক্তি উপপাদ্য যারা পড়ছি তারা সবাই জানি। তাহলে ডাব্লিউ গতিশক্তির পরিবর্তনকে কেমনে লিখবো, হাফ এম ভি ফাইনাল, এরপরে হাফ এম ভি ইনিশিয়াল। তাহলে ডাব্লিউ হাফ এম কমন যাচ্ছে, হাফ এম এর ভ্যালু বসায় দিতে পারি, এম হচ্ছে 3 কেজি, এরপর ভি ফাইনাল স্কোয়ার থেকে বি ইনিশিয়াল স্কোয়ারটা বাদ যাবে, ভি ফাইনাল হচ্ছে কত 19 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই যে ডাব্লিউ বের হয়ে গেছে। তুমি এখন ক্যালকুলেটারে বসাই দাও, মান পেয়ে যাবে। তাহলে 19কে স্কোয়ার করবো, ডিভাইডেড বাই 3কে স্কোয়ার করলে তো 9, তাহলে বিয়োগ 9 ইন্টু 3/2, 528, 528 এত জুল কাজ সম্পন্ন হবে। দেখো বুঝতে পারছো কিনা, দেখছো ম্যাথ কিন্তু খুব জটিল না, ম্যাথ সহজ। যদি বেসিকটা একটু ক্লিয়ার থাকে, তুমি যদি ধরতে পারো, তাহলে দেখবে যে ম্যাথ তুমি করে ফেলতে পারছো সুন্দর মতো। তাহলে প্রথমে আমাদেরকে স্মরণের একটা ফাংশন দেওয়া ছিল সময়ের সাপেক্ষে, আমরা ওই স্মরণ থেকে ডিফারেন্সিয়েশন করে কি করলাম, বেগ বের করলাম। এরপর আমাদেরকে দুইটা টাইমিং দিছে, একটা হলো t=0 আর একটা হলো t=4। আমরা ইনিশিয়াল ভেলোসিটি কত সেটাও বের করছি, ফাইনাল ভেলোসিটি কত সেটাও বের করছি, একটা 0 সেকেন্ডে একটা 4 সেকেন্ডে, এটা বলা আছে এখানে। এরপরে কাজ শক্তির উপপাদ্যটা অ্যাপ্লাই করছি, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের ফর্মুলা লিখছি, শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তিটা মাইনাস, এরপরে জাস্ট মান বসাই দিছি, আর কিছু না। বলো পারবা কিনা, বুঝছো কিনা এটা, এটাও বুয়েটে আসা একটা ম্যাথ, 16-17তে আসছে। এবার আমরা যাব কোনটাতে, এরপরে 3 নম্বর ম্যাথটাতে। 3 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে, 25 গ্রাম ভরের একটা বুলেট 0.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে আঘাত করলো এবং আঘাত করে 0.4 কিলোমিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে। মানে আদি বেগ আর শেষ বেগ দেওয়া আছে। সোজা কথা হচ্ছে, একটা বুলেট যখন বস্তুকে হিট করতেছে তখন তার বেগ হচ্ছে এত। তাহলে আমরা বলতে পারি বস্তুকে হিট করার মুহূর্তের বেগটা হলো তার আদি বেগ, আর বস্তুকে হিট করে মানে ভেদ করে বের হয়ে গেছে কত বেগে, এত বেগে, তাহলে বেগ কমে গেছে, তার মানে এটা হলো শেষ বেগ। তো প্রশ্ন হচ্ছে বুলেটের ব্যয়িত শক্তি নির্ণয় করো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি তোমার একটু বলি। ধরো একটা বস্তু হলো এটা, এখন এই বস্তুকে একটা বুলেট ভেদ করছে, এটা হচ্ছে বুলেট, ভেদ করে এদিক থেকে বের হয়ে গেছে, এদিকে তার বেগ হচ্ছে ইউ আদি বেগ, সেটা হলো 0.5 কিলোমিটার পার সেকেন্ড। তো আমরা তো মিটার পার সেকেন্ডে ম্যাথ করবো, তাহলে এটাকে যদি গুণ দাও এটা হবে কত, 1000 দিয়ে গুণ দিবা, কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য সেকেন্ড ইনভার্স তো আছেই, তাহলে হয়ে যাবে কত 500, কত হয়ে যাবে 500, কারণ 0.5-এর সাথে 1000 গুণ করলে তো অর্ধেক হয়ে যাবে। আর 0.4-এর সাথে যদি 1000 গুণ করি
0.4, 1000, এটা হয়ে যাবে 400। তাইলে ভি হচ্ছে কত? 400। এই যে আমরা চিত্র আঁকাই ফেলছি। এখন তুমি চিন্তা করো, এই বুলেটটা যখন এই বস্তুর মধ্য দিয়ে যাবে, বস্তু তখন কি করবে? তাকে বাধা দিবে না? বস্তু তো ওকে ভেদ করতে ইচ্ছা করে ভেদ করতে দিবে না, তো বুলেটকে কষ্ট করে কি করতে হবে? বস্তুকে ভেদ করতে হবে। এবং ওই জন্যই বুলেটের বেগ কি হয়েছে? কমে গেছে না? তাহলে বুলেট যতটুকু শক্তি নিয়ে হিট করবে, বের হওয়ার সময় তার শক্তি কিন্তু ততটুকু থাকবে না, অর্থাৎ শক্তি কিছুটা কি হবে? কমে যাবে। ওই কতটুকু শক্তি কমে যাবে সেটাই হচ্ছে মূলত বুলেটের কি শক্তি? ব্যয়িত শক্তি, যা ও এর ভেতর দিয়ে যাওয়ার সময় ব্যয় করছে। তাহলে বুলেট ওই বস্তুর ভেতর দিয়ে যাওয়ার সময় বুলেটের শক্তি কিছুটা কম হবে বা কমে যাবে। ওই কমে যাওয়া শক্তি, যেটা হ্রাস পাওয়া যে এনার্জি, সেটাই হচ্ছে তার ব্যয়িত শক্তি। তাহলে আমাদেরকে ওই ব্যয়িত শক্তিটা বের করতে বলছে। কিভাবে করব? আমরা তো নিশ্চয়ই এটা জানি, শক্তি মূলত কাজের একটা পরিপূরক বা কাজের একটা পরিভাষা। অর্থাৎ কৃত কাজের ভ্যালু যত হয়, বস্তুর শক্তির পরিমাণও কি হয়? ততই হয়। আমাদেরকে যেটা ব্যয়িত শক্তি বলছে, ব্যয়িত শক্তি মূলত কার সমান? কৃত কাজের সমান। অর্থাৎ বুলেটটা এই বস্তুকে ভেদ করতে কতটুকু কাজ করছে সেটাই হচ্ছে তার ব্যয়িত শক্তি। তাহলে এখন এটা কিভাবে করব? ওই আবার আগের ম্যাথের মতো। আমরা একটু আগে করছি একটা ম্যাথ কাজ শক্তি উপপাদ্য দিয়ে। কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। দেখো, বস্তুর আদি বেগও দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে। তুমি বস্তুর গতিশক্তির পরিবর্তনটা বাইর করতে পারবা না? ভি দিয়ে হচ্ছে শেষ গতিশক্তি বাইর করবা, আর এটা হচ্ছে কি আদি গতিশক্তি বের করবা। এরপর একটাতে একটা বিয়োগ করলে গতিশক্তির পরিবর্তন চলে আসছে। গতিশক্তির পরিবর্তনটাই কৃত কাজের কি সমান, আর কৃত কাজটাই ব্যয়িত শক্তির সমান। তাহলে আমরা মূলত এই ম্যাথটা কি দিয়ে করব? কাজ শক্তি উপপাদ্য অনুসারে করব। তাহলে আমরা একটু আগে যেহেতু লিখছি, আমি ডিরেক্ট লিখতেছি, কাজ শক্তি উপপাদ্য অনুসারে ডাব্লিউ কার সমান? ইকে এর সমান, ডেল ইকে। এটা হচ্ছে উপরে লিখে দিচ্ছি, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি ডাব্লিউ কার সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা গতিশক্তির পরিবর্তন কি লিখব? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এখানে যদি হিসাব করি, হাফ এম কমন নিলে ভি স্কোয়ার মাইনাস কি ইউ স্কোয়ার, তাহলে হাফ এম। বুলেটের ভর কত? 25 গ্রাম। তাহলে 25 ইন্টু 10⁻³ কেজিতে চলে গেছে। এরপর ভি কত? ভি হচ্ছে 400 স্কোয়ার। আদিবেগ কত? 500 স্কোয়ার। এবার তুমি মানটা বসাই দাও। তাহলে 400 স্কোয়ার থেকে 500 স্কোয়ার মাইনাস যাবে, ইন্টু 25 ইন্টু 10⁻³ এরপর এটাকে 2 দিয়ে ভাগ, মাইনাস 1125 জুল, মাইনাস 1125 জুল। এখন এই হচ্ছে অ্যান্সার। এখন খেয়াল করো, অনেকে বলবে স্যার একটা সমস্যা আছে। কি সমস্যা? স্যার এখানে কাজ যে নেগেটিভ আসছে, কাজ নেগেটিভ কেন আসছে স্যার? আমি তোমাকে বলি, এখানে মানের সাথে তোমাকে তো বলছে শুধু ব্যয়িত শক্তি বের করতে। তো শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি, এটার কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকে না। সো এখানে মাইনাসের সাথে এই ভ্যালুর কোনো কি নাই, সম্পর্ক নাই। অর্থাৎ এখানে শক্তি হারাবে কতটুকু? 1125 জুল এতটুকু শক্তি হারাবে, কারণ কৃতকাজের ভ্যালু হচ্ছে 1125। তাহলে ততটুকু শক্তি কি করবে? হারাই ফেলবে বা ব্যয় করে ফেলবে। তো এই মাইনাসটা কেন আসছে? এখন এই জন্য মাইনাসটা আসছে না, আমরা ছোট ভ্যালুটা আগে বসাইছি, বড়টা পরে। তুমি এভাবেই করবা। মাইনাসের ব্যাখ্যা হচ্ছে, তুমি চিন্তা করো না, বুলেটটা যখন এর মধ্যে দিয়ে প্রবেশের চেষ্টা করবে, বুলেটের সরণ কোন দিকে? এইদিকে না? বুলেট কিন্তু ভেদ করে কোন দিকে চলে যাচ্ছে? এই পাশ থেকে ভেদ করে ওই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে বুলেটের সরণ কিন্তু এইদিকে, কিন্তু বলের ডিরেকশন কোন দিকে? এখানে কাঠ কি দিচ্ছে? বাধা দিচ্ছে না? বুলেট যখন ঢোকার চেষ্টা করবে, কাঠ কিন্তু কি দিবে? বাধা দিবে। তাহলে সরণ এবং বল পরস্পরের বিপরীত ডিরেকশনে কাজ করতেছে। এখানে যে বলটা কাজ করতেছে এটা হলো বাধা দানকারী বল। অর্থাৎ বুলেট যখন বস্তুর মধ্য দিয়ে প্রবেশের চেষ্টা করবে, ওই বস্তু বুলেটকে কি দিবে? বাধা দিবে। তো বাধাটা সবসময় গতির বিপরীত দিকে কাজ করবে। সো বস্তুর যদি সরণটা এদিকে হয়, বাধা কোন দিকে? বিপরীতে কাজ করবে।
সো থিটার মান তখন কত হয়, 180 হয় কস থিটার ভ্যালু, এবং এই জন্যই নেগেটিভ মানটা চলে আসে। ঋণাত্মক কাজ যারা করছো তারা নিশ্চয়ই জানো, বল এবং সরণ যদি বিপরীত ডিরেকশনে থাকে অথবা কোণের মানটা যদি স্থূলকোণ হয় তখন কি হয়, কাজের ভ্যালুটা নেগেটিভ চলে আসে। তবে ভয় পাওয়ার কিছু নাই বা কনফিউজড হওয়ারও কিছু নাই, মাইনাসের সাথে কাজের কোনো কি নাই, ভ্যালুর কোনো সম্পর্ক নাই। অর্থাৎ মাইনাস দিয়ে ডিরেকশনটাকে বোঝানো হচ্ছে, মাইনাস দিয়ে মান প্রকাশ করা হয় না। অর্থাৎ কাজের মান 1125 জুল এটাই থাকবে, এটার কোনো পরিবর্তন এখানে হবে না। এই তাহলে দেখো 2 আর 3 কাজ শক্তি উপপাদ্য দিয়ে খুব সহজে এটাকে কি করা যায়, প্রমাণ করে ফেলা যায়। তাহলে আমরা 3 নাম্বার ম্যাথটাও করে ফেললাম। এবার আমরা যাব 4 নাম্বার ম্যাথে। 4 নাম্বার এই যে, কোনো বস্তুর গতিশক্তি 800% বৃদ্ধি পেলে ভরবেগ কত শতাংশ বাড়বে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা অ্যাডমিশনে কয়েকবার আসছে, শুধু বুয়েটে না আরও 2-1টাতে আসছে এরকম ম্যাথ। গতিশক্তির সাথে ভরবেগের যে রিলেশন, এটা থেকে প্রশ্ন করে। এটা বুয়েট একেবারে রিসেন্ট না, মোটামুটি দেরি হয়েছে, 21-22 আসছে, খুব বেশি দেরিও হয় না আবার। তাহলে দেখো গতিশক্তি 800% কি পাইছে, বৃদ্ধি পাইছে, তাহলে ভরবেগ কত শতাংশ বাড়বে। এই ম্যাথটা তুমি দুইভাবে করতে পারবা, আমি তোমার দুভাবে দেখাই। দুইভাবে, খুব ছোট বড় কিছু না। প্রথমভাবে কেমনে করবা দেখো, এখানে একটা জিনিস বোঝা লাগবে, গতিশক্তি 800% কি পাইছে, বৃদ্ধি পাইছে। এখন বাংলা ভাষার মারপেচ আসলে বুঝছো খুব কঠিন জিনিস। কথাটা আমি তোমার দুইটা কথা বলতেছি, তুমি দোনোটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি যদি তোমাকে বলি গতিশক্তি 800% হয়ে গেছে, আর যদি বলি এটার মতো গতিশক্তি 800% বৃদ্ধি পাইছে, এই দুইটার কথার অর্থ একই না। 800% বৃদ্ধি পাইছে মানে হচ্ছে আগে গতিশক্তি যা ছিল তার 800% কি বাড়ছে, মানে আগে যা ছিল ওইটা আছে প্লাস আরও 800% বাড়ছে। যদি বলতো 800% হয়ে গেছে, তাহলে এখন বর্তমানের গতিশক্তি 800%, এটা আর যোগ করা লাগবে না। কিন্তু যখন তোমাকে বৃদ্ধির কথা বলবে, বৃদ্ধি মানে তুমি বর্তমান গতিশক্তি 800% বলতে পারবে না, বর্তমান গতিশক্তি হবে 900%। মানে আগের গতিশক্তি তো দেওয়া নাই, তো আমরা যদি ধরে নেই আগের গতিশক্তিটা 100%, ওটার সাপেক্ষে 800% বাড়ছে, তাহলে বর্তমান গতিশক্তি 900% কাউন্ট হবে। কারণ বৃদ্ধি মানে কি, বৃদ্ধি শুধু যতটুকু বাড়ছে সেটা, তো কত থেকে বাড়ছে, পূর্বে যত ছিল তত থেকে বৃদ্ধি পাইছে, তাহলে পূর্বেরটাও কিন্তু কাউন্ট হবে। কথা বুঝাতে পারছি, বৃদ্ধি বললে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা ম্যাথটা যদি করি আমরা এইভাবে করতে পারি, আমরা বললাম মনে করি পূর্বের গতিশক্তি ইকে, পূর্বের গতিশক্তিকে ধরছি ইকে মানে 1 গুণ ধরলাম। 800% মানে তুমি 8 গুণও কনসিডার করতে পারো, অথবা তুমি যদি ডিরেক্ট পার্সেন্টটা ম্যাথ করতে চাও তাহলে তুমি ধরবা 100%, এটা ধরবা। তো আমরা ইকে ধরতেছি, তাহলে বর্তমান গতিশক্তি কয় গুণ হবে, ইকে প্রাইম যদি বলি এটাকে, ইকে প্রাইম হবে আগে যা ছিল, বাড়ছে বলছে বৃদ্ধি, তাহলে আগেরটা অলরেডি বসবে, এটার সাথে আরো 8 গুণ বাড়ছে। কয় গুণ, 8 গুণ। আমরা 800%কে 8 গুণ কাউন্ট করতেছি, আমরা পরে সেটাকে পার্সেন্টে কনভার্ট করে ফেলবো, বাট এই মুহূর্তে 100% মানে 1 গুণ, তাহলে এখানে হচ্ছে 1 গুণ, আর এখানে 800% মানে 8 গুণ বাড়ছে, তাহলে বর্তমান যেটা গতিশক্তি সেটা হবে টোটাল 9 গুণ। বলো এই জিনিসটা কি সবাই বুঝছো কিনা, এই জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? অর্থাৎ আমি আরেকবার বলতেছি, এই জিনিসটা ভালো করে বুঝো, ম্যাথ ছোট, তুমি বুঝলে 2 মিনিট লাগবে ম্যাথটা করতে। আমি জাস্ট তোমার আগে মারপ্যাচগুলো একটু বুঝাই দিই। গতিশক্তি 800% বৃদ্ধি পাইছে, তো বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে শুধু কতটুকু বাড়ছে সেটা বলে দিছে। এখন বৃদ্ধি যে পাইছে, আগে একটা গতিশক্তি ছিল না, গতিশক্তিতে আগে একেবারে শূন্য বলে নাই, ওই গতিশক্তি থেকে আরো 800% বেড়ে গেছে। তাহলে আমরা যেহেতু গতিশক্তি জানি না আগে কত ছিল, আমরা ধরে নিছি আগের গতিশক্তিটা ইকে বা 1 গুণ, আর বর্তমান গতিশক্তিটা আগের থেকে আরো 8 গুণ বেড়ে গেছে। তাহলে আগেরটা যদি ইকে হয়, এখন একটা হবে 8 ইকে। 8 কোত্থেকে পাইছি, এই 800%কে 8 গুণ কনসিডার করতেছি আমরা, তাহলে বর্তমান ইকে হবে কত, 9 গুণ। এখান থেকে আমরা বেগটা বের করতে পারবো। আমরা নিশ্চয়ই এটা জানি, গতিশক্তির সাথে বেগের যেটা সম্পর্ক 12 m v², এটা নিশ্চয়ই তোমরা জানো।
ই কে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার না, তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। এই যে বর্গের সমানুপাতিক। তাইলে গতিশক্তি যদি 9 গুণ হয়, এই যে দেখো 9 ইকে না, তাহলে গতিশক্তি কয় গুণ হয়ে গেছে? 9 গুণ। তাহলে গতিশক্তি যদি 9 গুণ হয়, ভি কত গুণ বাড়বে? ভি বাড়বে হচ্ছে 3 গুণ। এটা বুঝছি নিশ্চয়। গতিশক্তি যদি 9 গুণ বাড়ে, 9 গুণ বাড়ছে কিনা, মানে 9 গুণ বাড়ছে বলতে 9 গুণ হয়ে গেছে। আগে ছিল শুধু 1 ইকে, এখন হয়েছে কত? 9 ইকে। তাহলে আগের তুলনায় এখন 9 গুণ শক্তি আছে তার মধ্যে, টোটাল 8 গুণ বাড়ছে, আগের 1 গুণ ছিল। তাহলে বর্তমান গতিশক্তি 9 গুণ। তাহলে ইকে যদি 9 গুণ হয়, তাহলে বেগ অবশ্যই কয় গুণ হইতে হবে? 3 গুণ না, কারণ ইকে প্রপোর্শনালস টু ভি স্কোয়ার। তাহলে এখানে রুট করে দাও, ভি স্কোয়ারের স্কোয়ারটা এসে রুট হয়ে যাবে, 9কে রুট করলে কত হয়? 3 হয়। তাহলে বেগ যদি 3 গুণ বাড়ে, তখনই গতিশক্তি কত হওয়া সম্ভব? 9 হওয়া সম্ভব। তাহলে এইবার যদি আমরা একটু দেখাই, এবার আমরা বেগ বের করে ফেলছি। এখন কথা হচ্ছে বেগ কেন স্যার বের করলাম? কারণ ভর বেগ বের করতে বলছে। ভর বেগে তো ভর কনস্ট্যান্ট, বেগে না পরিবর্তন হয়, তাহলে বেগের পরিবর্তনটা দেখাবো। তাহলে এবার আমরা লিখব আদি ভরবেগ। যদি আদি ভরবেগ কত হয়? এমভি হয়। আমরা তো ভরবেগের সূত্র জানি, আদি ভরবেগ যদি এমভি হয়, শেষ ভরবেগ, শেষ ভরবেগ, তাহলে ভি যদি আগে 1 গুণ থাকে, এখন ভি কয় গুণ হয়েছে? 3 গুণ হয়েছে না? তাহলে এখানে কত হবে? 3 mv। বলো তো এই জিনিসটা বুঝছো? আগে বেগ ছিল 1 গুণ, তখন গতিশক্তিও ছিল কত? 1 গুণ ইকে। গতিশক্তি যখন 9 ইকে হয়েছে, তখন বেগ হয়ে গেছে 3 গুণ। তাহলে বেগের জায়গায় আমরা কি বসাবো? 3v বসাবো না? ওই 3টাকে সামনে এনে লিখছি। তাহলে এখানে বলো এবার বৃদ্ধি কত? এটা হচ্ছে আদি ভরবেগ, আর এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে এখান থেকে এটা বাড়ছে কি না? বাড়ছে। তাহলে ভরবেগ বৃদ্ধি, সেটা হলো 3mv থেকে mv মাইনাস, তাহলে 2mv, 2mv। তাহলে কত শতাংশ বাড়ছে? এটাকে হিসাব করবা কেমনে? এই যে, তাহলে আদি কত ছিল? mv ইন্টু 100%। এই যে আমরা ওই যে 100, আমাদের তো পার্সেন্টে কাউন্ট করতে হবে। তাহলে mv কাটা 200% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। বা এখান থেকে তুমি অ্যান্সার বলতে পারো 2 গুণ বাড়ছে, 1 গুণ মানে তো 100%, তো 2 গুণ বাড়ছে না? 2 গুণ মানে কত? 200%। তো ওইটা তুমি চাইলে এভাবে ম্যাথ করে দেখাইতে পারবে। এটা হচ্ছে শতাংশের হিসাব। আমরা শতাংশে এটাকে আলাদা করে হিসাব করছি। আমরা 100%কে 1 গুণ চিন্তা করছি না, এই যে 800%কে তো তুমি 8 গুণ লিখছো। তাহলে 2mv মানে mv হচ্ছে আগে ভরবেগ কত ছিল সেটা, ওই mvর কয় গুণ বাড়ছে? 2 গুণ। তো 2 গুণ মানে কত বাড়ছে? 200% বাড়ছে। এই যে 200%। এটা একটা প্রসেস, যদি বুঝে থাকো এইভাবে করে ফেলতে পারো, বা আরেকভাবে করা যাবে, সেটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগের যে রিলেশনটা আছে ওটা আমি দেখাই দিচ্ছি। তবে এটা একটা প্রসেস, এটা একটু বুঝছো কিনা একটু খেয়াল করবা। তাহলে কিভাবে করছি? প্রথমে গতিশক্তির যে সম্পর্ক, আগে গতিশক্তি কত ছিল, এখন গতিশক্তি কত হবে, এটা আমরা এই যে বসালাম, আমাদেরকে বৃদ্ধি বলে দিছে। তাহলে বর্তমান গতিশক্তি বের করলাম। বর্তমান গতিশক্তি থেকে বেগের পরিবর্তন কত, মানে বেগ আগের তুলনায় কত বাড়বে সেটা বের করছি। দেখলাম বেগ 3 গুণ বাড়তেছে। তাহলে বেগ যদি 3 গুণ বাড়ে, ভরবেগও কয় গুণ বাড়বে? 3 গুণ বাড়বে, কারণ আগের ভরবেগ হচ্ছে mv, আর এখন ভি 3 গুণ হয়ে গেছে। তাহলে ভরবেগও কত হবে? 3 গুণ। তাহলে বর্তমান ভরবেগ 3 গুণ, আগে ছিল 1 গুণ, বাড়ছে কয় গুণ? 2 গুণ। এই যে 2 গুণ বাড়ছে। এবার ওইটাকে পার্সেন্টেজে কনভার্ট করেছি। 2 গুণ মানে কয় পার্সেন্ট? 200%। বুঝাইতে পারছি? তাহলে এটা একটা প্রসেস হইতে পারে, যদি এটা বুঝে থাকো তো ভালো। আমি আরেকটা এটা দেখাই, যার যেটা ভালো লাগে ওইভাবে করবা, জেনে রাখতে তো অসুবিধা নেই। দেখো তোমরা নিশ্চয়ই গতিশক্তি এবং ভরবেগের যে সম্পর্ক এটা জানো সবাই, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা কিভাবে আসছে এখন এটা বলবা না, কারণ এই জিনিসগুলো হচ্ছে বেসিক পড়া। আমি বারবার বলতেছি, আমি ধরে নিচ্ছি তোমরা এই জিনিসগুলো সব জানো, এই জন্য আমি তোমাদের ডিরেক্টলি এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। অথবা আমার লেকচারগুলো তোমরা ধাপে ধাপে সবগুলো পড়ে আসলে এগুলো সব ওইখানের মধ্যে আছে, আমরা এই বেসিকগুলো পড়ে আসছি। ইকে ইকুয়াল টু কি? পি স্কোয়ার বাই 2m। এটা হলো পি মানে ভরবেগ, ইকে হচ্ছে কি? গতিশক্তি। এটা হলো গতিশক্তি আর ভরবেগের যে রিলেশন, সম্পর্ক, সেটা। তো আমাকে ভরবেগের পরিবর্তন বাইর করতে হবে। তো আমি চাইলে এই জিনিসটাকে এমনি লিখতে পারি, পি স্কোয়ার বাই ইকে ইন্টু 2m, কোনাকুনি গুণ করছি আর কি, এটা এভাবে লিখতে পারি তো। আচ্ছা এবার আসো এখান থেকে জিনিসটাকে কিভাবে সলভ করবো।
তাহলে আমরা ধরে নিচ্ছি পূর্বের মানে বৃদ্ধি করার আগে তুমি 800% গতিশক্তি এখনো কি করো নাই, বৃদ্ধি করো নাই। তাহলে বৃদ্ধি করার আগে বস্তুর যে ভরবেগ সেটা হচ্ছে এটা। তাহলে এটা হলো আদি ভরবেগ, এটা হলো আদি ভরবেগ এটা। এরপর গতিশক্তি ইকে 800% বৃদ্ধি পেলে, ইকে যদি কি পাই 800% বৃদ্ধি পাই, তাহলে টোটাল ইকে হবে কত 900%। সেটা তো আমরা বুঝতে পারছি 800% বাড়ছে মানে আগে ছিল কত 100%। তাহলে টোটাল বর্তমান ইকে কত, বর্তমান ইকে হচ্ছে 900%। তাহলে এখন শেষ ভরবেগ, আসো শেষ ভরবেগ বের করে আমরা। শেষ ভরবেগ পি, এটাকে আমরা এটাকে P1 ধরো, এটাকে P2 ধরো, এরপর এটাকে ইকে 1 ধরো, এটাকে ইকে 2 ধরবে আর কি, যাই হোক। তাহলে এখন ইকের জায়গায়, ইকের জায়গায় তুমি কত লিখতে পারবা 900, এটাকে পার্সেন্টে লিখতে পারো বা 900 বা 9 গুণ লিখলেও হয়। আমার মতে পার্সেন্ট আমরা পরে হিসাব করব। তাহলে 800% মানে 8 গুণ বাড়ছে। তাহলে টোটাল ইকে হবে কত, এখন বর্তমান ইকেটা কত হবে 900% হবে, বা আমরা লিখতে পারি এটাকে 9 ইকে, আমরা 9 গুণ হিসাব করে লিখতেছি। এবং এটা কার 9 গুণ, আগেরটার 9 গুণ, 9 ইকে 1। এরপর 2m, ভরের তো কোনো পরিবর্তন নাই, এটা যেমন আছে তেমন থাকবে। এই যে দুইটি ইকুয়েশন আমরা বানাই ফেলছি। একটুকু যদি তুমি লিখতে পারো তুমি ম্যাথ হয়ে গেছে, এটা জাস্ট এখন ভাগ করে দিবা, কিচ্ছু না। বলো এটুকু বুঝছো? এটা হলো গতিশক্তি বৃদ্ধির আগের সমীকরণ, এটা হলো নর্মাল যে ইকুয়েশন সেটাকে আমরা কি আদি ভরবেগের সমীকরণ ধরছি। তাহলে শেষ ভরবেগের মধ্যে পরিবর্তন কি হবে, ভরবেগের মধ্যে 2m এর কোনো পরিবর্তন নাই, ওই গতিশক্তি ইকে 1 এর জায়গায় 9 ইকে 1 বসছে। কেন? কারণ তুমি গতিশক্তি কত বাড়াইছো 800%, তাহলে আগের ছিল 100%, তাহলে টোটাল 900% বা 9 গুণ, এই যে 9 গুণটা বসছে। এবার তুমি জাস্ট একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 2/1। তাহলে উপরে P2 নিচে P1, দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা একেবারে হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আর এদিকে কে কে কাটা যাবে, ইকে 1 কি যাবে কাটা যাবে, তারপর 2m কাটা যাবে, তাহলে থাকবে শুধু কত 9 থাকবে না, থাকবে কত 9। তাহলে একেবারে যদি লিখি আমরা, দেখো P2 স্কোয়ারটা যদি প্রথমে পাঠাই দাও, স্কোয়ার 9কে রুট করে কত করে ফেলবে 3, এরপর P1টা নিচ থেকে গেলে গুণ হয়ে কত হয়ে যাবে 3P1। এই যে দেখো আদি ভরবেগ P1, তাহলে P2 যেটা শেষ ভরবেগ যেটা সেটা কয় গুণ হবে, আদি ভরবেগের 3 গুণ হবে। ওই যে আমরা আগে যেরকম করছিলাম mv 3mv। তাহলে আদি ভরবেগ যদি P1 হয়, শেষ ভরবেগটা আদি ভরবেগের কয় গুণ হবে 3 গুণ। তাহলে বৃদ্ধি বের করে এবার, বৃদ্ধি কত 3P1, এটা থেকে একটা P1 কি যাবে বাদ যাবে। এই যে এটা শেষ ভরবেগ, সরি হ্যাঁ এটা শেষ ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ, তাহলে কত 2P1। তাহলে বৃদ্ধি কয় গুণ 2 গুণ, তো 2 গুণ মানে কয় পার্সেন্ট 200%, আমরা 100%কে 1 গুণ ধরছিলাম, এই যে 2P1। এটা কিন্তু আমরা আগের মতো করছিলাম। তাহলে এটা কিন্তু ওটার চেয়ে আরো ছোট, কাইন্ড অফ বলতে গেলে আগের প্রসিজার থেকে এটা আরো ছোট, বাট তোমার যেটা সুবিধা মনে হয়, যেটা বুঝতে ইজি হয় তুমি সেটাই করতে পারবা। তাহলে এটা হলো গতিশক্তি আর ভরবেগের যে সম্পর্ক সেটা থেকে প্রমাণ করলাম। তাহলে এই জায়গায় মনে রাখতে হবে শেষ ভরবেগের বেলায় ইকের মানটা 9 গুণ হয়ে যাবে, কারণ আগে অলরেডি 1 গুণ ছিল, তুমি আরো 800% কি করছো বৃদ্ধি করছো, তাহলে টোটাল 900% বা 9 গুণ হবে, এই জন্য 9। এরপরে জাস্ট একটাকে একটা দিয়ে ভাগ করে দিছি, শেষ ভরবেগটা পেয়ে গেছি। শেষ ভরবেগ আদি ভরবেগের কয় গুণ 3 গুণ, তাহলে বৃদ্ধি কত, বৃদ্ধি হচ্ছে 2 গুণ, কারণ আগে 1 গুণ ছিল এখন হয়েছে টোটাল 3 গুণ, তাহলে বাড়ছে কয় গুণ 2 গুণ। এই যেটা বলো বুঝতে পারছি কিনা, সহজ না কঠিন? অ্যাডমিশন ভালো করে যদি পড়াশোনা করো দেখবা যে অ্যাডমিশনের প্রশ্ন করে খুব মজা লাগতেছে। একাডেমিকে তো ম্যাথ বড় বড় থাকে, সিকিউর ম্যাথ তো অনেক বড় হয়, ঘর ম্যাথগুলা বড় বড় থাকে, এই জন্য বোর্ড লাগে অনেক সময় করতে, অনেক বড় বড় ক্যালকুলেশন। বাট এই অ্যাডমিশনের যেগুলা এগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ, জাস্ট কনসেপ্ট অ্যাপ্লাই করে ফর্মুলা দিয়ে তুমি কি করতে পারবা, ম্যাথ করে ফেলতে পারবা, খুবই মজাদার। এই জন্য বারবার বলি একাডেমিকে সবসময় কি করবা, বেসিক ভালো করে পড়ার চেষ্টা করবা, কারণ অ্যাডমিশনে তুমি বেসিক পড়তে পারবা না, অ্যাডমিশনে শুধু প্র্যাকটিস, অ্যাডমিশনে শুধু কি করবা প্র্যাকটিস করবা, যা পড়ে আসছো তা প্র্যাকটিস করবা শুধু। তাহলে 4 নাম্বার করে ফেলছে, 5 নাম্বার, এই 5 নাম্বার ম্যাথটা আমার করাই দিতে ইচ্ছে করতেছে না, এটা 9-10 এর ম্যাথ বুঝছো। বাট তুমি দেখো এটা সিকে রুয়েটে আসছে 22-23, সিকে রুয়েট মানে যখন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ আকারে ছিল
তখন এই যে চুয়েট রুয়েট কুয়েট একসাথে, বুঝতে পারছো কিনা? 22-23 আসছে। এই ম্যাথ 9-10 তোমরা করছো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ওগুলোতে। দেখো তাও আমি একটু করে করাই দিই কি বলছে। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির কি হবে? দ্বিগুণ হবে। বলো তো, এই ম্যাথ করে আসছো না তোমরা 9-10-এ? দেখছো কোথায় দিয়ে দিছে প্রশ্ন। তাইলে টোটাল উচ্চতা হচ্ছে কত? 30 মিটার। একটা বস্তু এখানে ধরো ভর তো দেওয়া নাই, আমরা ধরে নিলাম ভর হচ্ছে m, এই বস্তুটা নিচের দিকে পড়তেছে বিনা বাধায়, তাহলে আদিবেগ শূন্য। এখন জিজ্ঞাসা করছে এই যে উচ্চতাটা আছে 30 মিটার, এটার মাঝখানে কোথায় মানে মধ্যবর্তী কোন অংশে গতিশক্তিটা বিভব শক্তির কি হবে? ডাবল হবে। মানে ইকে ইকুয়াল টু 2 ইন্টু কি হবে? ইপি হবে, গতিশক্তির ডাবল। তাহলে আমরা তো জানি না, আমরা ধরে নিলাম এই যে এই বিন্দুটাতে, এটাকে ধরো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু। তাহলে ভূমি থেকে এই উচ্চতাটাকে তুমি ধরবা এক্স, আর উপর থেকে এই উচ্চতাটাকে ধরবা 30 মাইনাস এক্স। এগুলো নিশ্চয়ই তোমরা জানো এটা কিভাবে কনভার্ট করলাম। আমি যেহেতু টোটাল উচ্চতাকে 2 ভাগে ভাগ করছি, তো 2 ভাগের মান তো আমি জানি না, আমি ধরলাম একটা অংশকে এক্স, তাহলে আরেকটা অংশ কত হবে? 30 মাইনাস এক্স। এবার আমি বি বিন্দুতে কি করব? সমীকরণ অ্যাপ্লাই করব, কারণ আমি ধরে নিছি কি গতিশক্তি কোথায় দ্বিগুণ হবে? বি বিন্দুতে। ধরে নিচ্ছি বি বিন্দুতে ইকে ইকুয়াল টু 2 ইন্টু কি হবে? ইপি হবে। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, ইকে ইকুয়াল টু 2 ইন্টু কি? ইপি। এটা লিখছি, এটা বুঝছো সবাই? এই যে এখান থেকে লিখছি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। দ্বিগুণ কথাটা কার সাথে আছে? এই যে দ্বিগুণ মানে 2 যে গুণ করব, এই দ্বিগুণ কথাটা কার সাথে আছে? বিভব শক্তির সাথে আছে। তো অনেকের এগুলো প্রবলেম হয় যখন দ্বিগুণ বলে, অর্ধেক বলে, 1/4, তৃতীয়াংশ বলে, ওই ডিজিটগুলো কার সাথে গুণ করবো ওরা বুঝতে পারে না। তো এটার জন্য একটা বিষয় বলে দেই, এই ধরনের কথাগুলা যে টার্মের সাথে থাকবে, অর্থাৎ দ্বিগুণ বলুক, অর্ধেক বলুক, 1/4 বলুক, এটা এটা হয় গতিশক্তির সাথে থাকবে আর না হয় বিভব শক্তির সাথে থাকবে, যে কোনো একটা অংশের সাথে থাকবে। যার সাথে থাকবে তার সাথে লিখে দিবে ওকে। যেমন দ্বিগুণ কথাটা কার সাথে আছে? বিভব শক্তির সাথে আছে। এই যে বিভব শক্তির সাথে 2 বসাই দিছে, বুঝছো? এভাবে মনে রাখবা। তাহলে ইকের ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। আর ইপির ফর্মুলা কি? এম জি এইচ। উভয় পক্ষ থেকে এম এম কাটা, 2 এদিকে চলে গেলে কত হয়ে যাবে? 4। 2 যদি এখান থেকে উপরে উঠাই দিই তাহলে এদিকে হয়ে যাবে কত? 4g, এটা ধরলাম এইচ। ভি স্কোয়ারকে ভাঙলে কি পাবো? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ প্রাইম। এখানে এইচ দুটা ভিন্ন। গতিশক্তির বেলায় যেভাবে আমরা হাইট কাউন্ট করি, বিভব শক্তির বেলায় হাইট সেভাবে কাউন্ট হয় না। সো এইচ দুইটাকে আলাদা আলাদা করে লিখবা, একটা এইচ ধরলে আর একটা এইচ প্রাইম ধরবা, যে কোনো একটা ধরলেই হবে। ইউ, এটার ভ্যালু কত? 0, কারণ বিনা বাধায় পড়তেছে। বিনা বাধায় পড়লে বস্তুর আদিবেগ কত হয়? 0। তাইলে এখানে আছে 2g এইচ প্রাইম, এখানে আছে কত? 4g এইচ। তাহলে জি জি কি যাবে? কাটা যাবে, 2 আর 4 কাটা যাবে। তাহলে এদিকে থাকবে এইচ প্রাইম, এখানে থাকবে 2h। বলো এটুক পর্যন্ত বুঝছো কিনা? এবার এইচ এর মান বসানোর পালা। এখন এই এইচটা কোত্থেকে আসছে? গতিশক্তি থেকে। অর্থাৎ এইচ প্রাইমের যে ভ্যালুটা সেটা হলো গতিশক্তির হাইট। তো গতিশক্তির হাইট আমরা কেমনে হিসাব করি? আমি ক্লাসে এগুলো পড়াইছিলাম। গতিশক্তির হাইট কাউন্ট করবা, যে বিন্দুতে গতিশক্তি বের করতেছো ওই বিন্দুতে আসতে কতটুকু নামছে সে, অর্থাৎ বস্তুর উপর থেকে কতটুকু নামছে সেটার যে উচ্চতা সেটাই হবে এইচ প্রাইমের ভ্যালু। অর্থাৎ বস্তু কতটুকু নামছে ওই বিন্দুতে আসার জন্য। তুমি বের করতেছো বি বিন্দুতে, তো বস্তু কোথায় ছিল? বস্তু ছিল এতে, আদি অবস্থান এতে। তো এ থেকে বিতে আসার জন্য ও কতটুকু নামছে? ও নামছে 30 মাইনাস এক্স পরিমাণ। তাহলে সবসময় মনে রাখবা গতিশক্তির বেলায় হাইট বসবে উপর থেকে বা আদি অবস্থান থেকে কতটুকু নামছে সেটা। আদি অবস্থান থেকে কতটুকু নামছে সেটাই হবে কি? গতিশক্তির হাইট। তাহলে এটা বসবে 30 মাইনাস কত? এক্স। এরপরে 2 ইন্টু এইচ। এইচটা কোথেকে আসছে? এটা আসছে বিভব শক্তি থেকে। তো বিভব শক্তির বেলায় হাইট কেমনে কাউন্ট করে? বিভব শক্তির বেলায় হাইট কাউন্ট করে যে বিন্দুতে বিভব শক্তি বাইর করবা ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা। বিভব শক্তি সব সময় ভূমি থেকে হিসাব করবা, ভূমি থেকে কত উপরে আছে। তাহলে আমি বের করতেছি বি বিন্দুতে, তাহলে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত? এক্স পরিমাণ। তাহলে এখানে বসবে কত? এক্স।
বলো বুঝছো এটা? তাহলে এখানে হচ্ছে এটা একেবারে 2x লেখা যায়, 2x, x এদিকে চলে আসলে কত হবে? 3x হবে। তাহলে 30 ইজ ইকুয়াল টু কত? 3x। তাহলে এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু কত মিটার হবে? 10 মিটার। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির কি হবে? দ্বিগুণ হবে। অথবা তুমি উপর থেকেও কাউন্ট করতে পারো, উপর থেকে হলে 20 মিটার কাউন্ট করবা। ভূমি থেকে যদি 10 মিটার উপরে থাকে তাহলে আদি অবস্থান থেকে কয় মিটার নিচে নামছে? 20 মিটার নিচে নামছে। এই হচ্ছে ম্যাথ। অর্থাৎ তোমার এখানে অ্যান্সার হচ্ছে কত? 10 মিটার। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির কত হবে? দ্বিগুণ হবে, ওদের কথা মতো। এই যে আমরা ইকুয়েশন বসাই ম্যাথ করছি। 9-10 ছিল কিন্তু এই ম্যাথ, বুঝছি না? আশা করি বুঝতে পারছি। এবার আমাদের এইখানের বোর্ডে আমাদের যেটা 6 নাম্বার ম্যাথ আছে আমরা সেটা করব, এরপর আমরা আরও কিছু ম্যাথ করবো আজকে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশের শেষ ম্যাথ। তো 6 নাম্বার ম্যাথটা একটু বলি, যারা হচ্ছে অ্যাডমিশনের ম্যাথের অ্যাকচুয়াল ফিল্ডটা নিতে চাও, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডমিশনের ম্যাথ। এগুলোও অ্যাডমিশনের ম্যাথ, তবে এই ম্যাথগুলো করার পর তোমাদের কেমন যেন একটা কি চলে আসবে যে স্যার এই এত ইজি ম্যাথ অ্যাডমিশনে আসে। এই যে এগুলো তো ইজি ম্যাথ, এগুলো জাস্ট আমরা ফর্মুলা বসাই হয়ে যাচ্ছে। বাট এখন অ্যাডমিশনের ম্যাথে হচ্ছে একটা কি থাকতে হয়? ক্রেভিংস থাকতে হয় না, একটা রোমাঞ্চকর একটা পরিবেশ থাকতে হবে যে অ্যাডমিশন একটা ফিল আসার মতো। তুমি এই প্রশ্নটা পড়লে বা এটা সলভ করলে অ্যাডমিশন একটা ফিল আসবে। আসো প্রশ্নটা একটু পড়ে শোনাই তোমাকে আগে। বলতেছে একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছে। বালকের ভর হচ্ছে লোকের ভরের অর্ধেক, আর লোকের গতিশক্তি বালকের অর্ধেক। বুঝতে হবে ভরের একটা সম্পর্ক দেওয়া আছে, বালকের ভর লোকটার ভরের অর্ধেক, আবার লোকটার গতিশক্তি বালকের গতিশক্তির কি অর্ধেক, মানে বালকেরটা ফাস্ট। লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয় বা করলে দুইজনের গতিশক্তি তখন কি হয়? সমান হয়ে যায়। প্রশ্ন হচ্ছে দুজনের আদিবেগ কত? আদিবেগ বের করতে বলছে বালকেরও এবং কার? লোকের। এই ম্যাথটা গতিশক্তির ম্যাথ, উদ্দীপক পড়ে সেটা বোঝাই যাচ্ছে গতিশক্তির মান দেওয়া আছে। তবে এটা ট্র্যাডিশনাল যে ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করি না, ধরো ফর্মুলা বসালাম, মান বসাই দিছি, সব রাশির একটা ভ্যালু বের হয়ে আসছে, এটা সেরকম না। এটা হচ্ছে ইকুয়েশন বেসিসে ম্যাথ করতে হবে। দুইটা ইকুয়েশন হবে এখানে। প্রথমত গতিশক্তি অর্ধেক যেটা প্রথম লাইনে সেটা একটা, এরপরে দুইজনের গতিশক্তি সমান হয় এটা একটা। এই দুইটি ইকুয়েশন দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে আসো কিভাবে সলভ করব দেখি। প্রথম ক্ষেত্রে যদি বলি, প্রথম ক্ষেত্রে ইকে 1 ইজ ইকুয়াল টু, মনে করো ইকে 2 লিখলাম, এটা ইকুয়াল টু হবে না। এখন বলছে বালকের গতিশক্তিটা লোকের গতিশক্তির চেয়ে বেশি, লোকেরটা হচ্ছে অর্ধেক। তাহলে আমরা ধরলাম 1 হচ্ছে লোকের জন্য আর 2 হচ্ছে বালকের জন্য। তাহলে লোকটার গতিশক্তি হাফ অফ কি হবে? ইকে 2 হবে। 1 হচ্ছে কে? বালক। আর 2 হচ্ছে কে? সরি 1 হচ্ছে লোক, সরি 1 হচ্ছে লোক, 2 হচ্ছে বালক। এটা একটু লিখে দিই, নাহলে আবার জামাল হয়ে যাবে। আচ্ছা এই পাশে একটা কাজ করি, ওই যে ভর লিখবো না, ভরের একটা বিষয় আছে, যে বালকের ভর লোকের ভরের কি অর্ধেক। তাইলে বালকের ভর, বালক হচ্ছে m2, এটা লোকের ভরের কি হবে? অর্ধেক। এই যে এটা দেখলে আশা করি মনে থাকবে বলে m2 ইজ ইকুয়াল টু m1/2, অর্থাৎ m2 হচ্ছে বালকের জন্য, বালকের ভর লোকটার ভরের চেয়ে কি অর্ধেক। তো লোকের ভর হচ্ছে m1, তাহলে m1 এর চেয়ে কি এটা অর্ধেক। বুঝতে পারছি? তাহলে 1 হচ্ছে লোকের জন্য, 2 হচ্ছে কার জন্য? বালকের জন্য। তাহলে আসো ফর্মুলা বসাই দিই। হাফ m1 বসবে, এটা এটা v1 স্কোয়ার, আর এটা আগে থেকে একটা হাফ আছে এটা বসবে, ইনটু ইকের সূত্রে আরেকটা হাফ আছে। অনেকে এই জায়গায় ভুল করে এই ধরনের এগুলোতে, হাফ একটা আছে তো ওই হাফটা প্রথমে লিখে আর এটা লিখে না, ভাবে যে এটাই হাফ mv স্কোয়ার। এই হাফটা তো সূত্রের হাফ না, এটা তো অর্ধেক বলছে ওই জন্য। বাট ইকে কে ভাঙালে তুমি আরেকটা হাফ পাবা না, এখানে একটু কেয়ারফুল থাকবা। হাফ m2 v2 স্কোয়ার। তাহলে কি কি কাটা যাচ্ছে? একটা হাফ কি যাচ্ছে? কাটা যাচ্ছে। তাহলে m1 এটা হলো কার ভর? লোকের ভর, তাহলে এটা m1 লিখলাম। এরপর লোকের বেগ v1 স্কোয়ার লিখলাম, এখানে একটা হাফ আছে লিখছি, ইনটু m2 সমান কি লেখা যায় দেখো তো? m2 ইকুয়াল টু m1/2 না? ওই যে বালকের ভর লোকের অর্ধেক। তাহলে আমি m2 জায়গায় লিখবো m1 কত? 2, m1/2 ইনটু v2 স্কোয়ার। এবার এদিক থেকে m1 এদিক থেকে m1 কি যাবে? কাটা চলে যাবে, 2 আর 2 নিচে গুণ করে 4 হয়ে যাবে। তো এটা তো নিচে,
4টা এদিকে আসলে কত হবে, গুণ আকারে বসে এই যে এখানে চলে আসবে, ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার। বল বুঝছো এটা, ভালো করে বুঝছো? তাহলে এখান থেকে আমি v2 বের করতে পারি কিনা দেখো তো। v2 ইকুয়াল টু স্কোয়ারটা যদি এর উপর উঠাই দেই 4 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর v1 স্কোয়ারটা v1 হয়ে যাবে। এটা হচ্ছে v2। তাহলে v2 মানে 2 কার জন্য ব্যবহার করছো, বালকের জন্য। তাহলে এখানে মনে রাখবা এটা হচ্ছে বালকের বেগ v2, এটা হলো বালকের বেগ। এই যে এটা আমাদের একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এটা প্রথমটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে, এখন দ্বিতীয় ক্ষেত্রে কি করছে, লোকটার বেগ যখন 1 বাড়াইছে, আগে বেগ যত ছিল তার থেকে বেগ কত বাড়াইছে, এক পরিমাণ বাড়াইছে, 1 মিটার পার সেকেন্ড বাড়াইছে, তখন দোনোজনের গতিশক্তি কি হয়ে গেছে, সেম। তাহলে এখন ইকে 1 ইকুয়াল টু কি লিখতে পারবো, ইকে 2 লিখতে পারবো, সমান গতিশক্তি সমান সমান। তাহলে ইকে 1 কার জন্য, লোকের জন্য। তাহলে লোকের ক্ষেত্রে সূত্র হাফ m1 v1 স্কোয়ার। এখন একটু করে হিসাব আছে এখানে, আগে শুরুতে লোকের বেগ কত ছিল, v1 ছিল। এখন তুমি যদি এখানে v1 স্কোয়ার আবার লিখে দাও তাইলে কিন্তু হবে না, কারণ বেগ কত বাড়ে গেছে, এক বেড়ে গেছে না, আগে যত ছিল তার থেকে এক পরিমাণ বাড়ছে। তাহলে এখন হবে v1, এটা আগে ছিল, প্লাস আরও এক্সট্রা করে একটা 1 তার উপর স্কোয়ার। বলো লোকের বেগটা বুঝছো সবাই? লোকের বেগ v1 প্লাস 1 কেন হইছে, লোকের বেগ 1 মিটার পার সেকেন্ড বেড়ে গেছে বলছে না প্রশ্নে, এটা বলা আছে না? তাহলে আগে বেগ কত ছিল, আগে বেগ ছিল v1, তখন তো গতিশক্তি সেম সেম না, তখন গতিশক্তি কম ছিল লোকের। তো এখানে লোকের গতিশক্তিটা সেম হয়ে গেছে বালকের সাথে, কারণ কি, লোকটা তার বেগ বাড়াই ফেলছে জন্য। এই যেটা বালকের তো কোনো চেঞ্জ নেই, সো বালকেরটা কি থাকবে, হাফ m2 v2 স্কোয়ার। এই হাফ, এগুলো গুণগুলো দেওয়ার দরকার নেই, গুণ ছাড়া দিতে পারো, m গুণ আছে হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। উভয় পক্ষ থেকে হাফ হাফ কি যাবে, কাটা যাবে। এরপর m1, এটা v1 প্লাস 1 হোল স্কোয়ার। m2 কে আবার ওই যে চেঞ্জ করে লিখো m1/2, কারণ ভর তো কোনো চেঞ্জ নাই, ভর তো আগের মতোই, বালক তো ব্যক্তি যদি বেশি জোরে দৌড়াই ভর তো আর চেঞ্জ হবে না। তাহলে ইন্টু v2 স্কোয়ার। এবার এখান থেকে m1 m1 কি কাটা, 2টা যদি গুণ হয় এদিকে চলে আসবে, তাহলে 2 v1 প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, v2 স্কোয়ার। এই যে v2 স্কোয়ারের মান এখানে আছে, বক্সেরটা বসানোর দরকার নাই, যেহেতু এখানে ডিরেক্টলি v2 স্কোয়ার চাচ্ছে, আমরা ডিরেক্টলি v2 স্কোয়ারের মান আছে এটা বসাই দিই। তাহলে 2 ইন্টু v1 প্লাস 1 হোল স্কোয়ার, v2 স্কোয়ারের মান হচ্ছে 4v1 স্কোয়ার। তাহলে 2 দিয়ে যদি এটাকে কাটো, v1 প্লাস 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়, 2 হবে না? এরপর আমি একেবারে লিখতেছি, জিনিসটা বুঝবে কিনা দেখো। ধরো 2 দিয়ে আমি 4কে কাটাইছি, তাহলে এদিকে হয়ে গেছে 2v1 স্কোয়ার, v1 স্কোয়ার আগের মতোই আছে 2। এরপর এটার উপর যে স্কোয়ার আছে এটা যদি এখানে উঠাই দাও রুট হয়ে যাবে না? তো রুট হইলে অ্যান্সারটা এরকম আসবে না, √2, এটা হচ্ছে v1। বলো জিনিসটা কি বুঝছো সবাই? আমি 2টাকেও ভাগ করছি, স্কোয়ারটাকেও পাঠাই দিছি একসাথে, তাহলে এক লাইনে কাজ হয়ে গেছে। এরপর এখান থেকে v1 বের করব। তাহলে v1-এর জন্য আমরা v1টাকে ওই পাশে নিয়ে যাই, v1 কমন নিব, তাহলে এদিকে আছে 1, এই পাশে গেলে v1 কমন যাবে, তাহলে থাকবে কত, √2 মাইনাস 1। এই v1টা এই পাশে গেলে √2 v1 মাইনাস v1 হবে, এরপর v1 কমন নিছি, তাহলে √2 মাইনাস 1 হবে। এখান থেকে v1 সমান কি লেখা যায়, উপরে করতেছি, v1 সমান লেখা যায় 1 ডিভাইডেড বাই √2 মাইনাস কত 1। তাহলে এখান থেকে তোমার v1টা বের হয়ে যাবে। তাহলে v1 হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1, 2.414, 2.414, এটা হলো v1। তাহলে 1 কার জন্য ধরছিলাম, ব্যক্তির জন্য বা লোকটার জন্য। তাহলে লোকের বেগ হচ্ছে এত, তাহলে বালকের বেগ কত হবে এখন, এই যে এখানে মান বসায় দাও, v2, এটা বালকের বেগ না, 2 ইন্টু v1, তাহলে এটার সাথে 2 গুণ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে কি, 4 পয়েন্ট কত আসবে, 82 আসবে, 4.82। আমি আর করাই দিচ্ছি না, এটা বালকের বেগ তোমরা বের করবা, জাস্ট এটাকে 1 নম্বরে বসায় দাও, 1 নম্বরে বসায় দিলে 2 দিয়ে গুণ করলেই বালকের বেগ বের হয়ে গেছে। এই যে ম্যাথ, দেখছো কঠিন না, বাট প্রশ্নটা কিন্তু ঠান্ডা মাথায় যদি না পড়ো জিনিসটা ধরতে পারবে না। অর্থাৎ 2টি ইকুয়েশন দিয়ে ম্যাথ করছি, গতিশক্তির ইকুয়েশন দোনোটা, প্রথমবার গতিশক্তি অর্ধেক,
ওটা দিয়ে একটা ইকুয়েশন হয়েছে, এরপরে গতিশক্তি সেম, তখন আবার বেগ বাড়ছে, এটা দিয়ে একটা ইকুয়েশন হয়েছে, তারপর জাস্ট মানকে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে বসাই দিছি, এটুকু। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এখন আমরা ম্যাথ করছি কয়টা? 6টা। তাহলে এই 6টা আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ সলভ করব, যেহেতু আমরা প্রথম অংশে এটুকুই লিখতে পারছিলাম। এবার বাকি ম্যাথগুলো আমরা এই 6টা করার পরে 6টা যদি ভালো মতো বুঝে থাকো, তাহলে এর পরের অংশগুলো এখন শুরু করবো। দ্বিতীয় ধাপে আমরা আরও 5টা ম্যাথ নিছি এখানে, অর্থাৎ অ্যাডমিশন রিলেটেডই, সবগুলো হচ্ছে বুয়েট বা সিকে রুয়েটে আসছে এরকম প্রশ্ন। প্রথম ধাপে আমরা 6টা ম্যাথ অলরেডি সলভ করছি, তো এখানে আরও 5টা ম্যাথ আছে টোটাল আজকের লেকচারে, এটাই আমাদের শেষ অংশ লেকচারের, আজকের লেকচারে। তাহলে আমরা 11টা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম, অ্যাডমিশনে আসা 11টা প্রবলেম আজকের লেকচারে আমরা সলভ করতেছি। এবং আরেকটা লেকচার থাকবে, আরেকটা লেকচার হয়তো এরকম 11টা বা 12টা আরও বিভিন্ন, আজকে হচ্ছে আমরা যেগুলো করতেছি এগুলো সবগুলো হলো শক্তি রিলেটেড বা কৃতকাজ রিলেটেড অংশ। এছাড়া এখান থেকে হচ্ছে কর্মদক্ষতা, কুয়া খালি করার ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ এই রিলেটেড, বা সরল দোলকের শক্তি এই রিলেটেড আরও অনেকগুলো অ্যাডমিশন প্রবলেম আসছে, যেগুলো আমরা আগামী লেকচারগুলোতে সলভ করব। তাহলে আজকের লেকচার আমরা যেটা করতেছি এগুলো হচ্ছে কাজ, শক্তি, এই রিলেটেড যে অংশগুলো, কাজ, শক্তি, উপপাদ্য বা কৃতকাজ নির্ণয় এই রিলেটেড। আর পরের অংশগুলো হচ্ছে কুয়া, সরল দোলকের শক্তি এই রিলেটেড অংশগুলোতে থাকবে। আচ্ছা, 6-এর পরে এই যে 7 নাম্বার ম্যাথটা, 7 নাম্বার এবং হচ্ছে 9 নাম্বার, এই দুটোটা একই ক্যাটাগরির ম্যাথ, বলতে গেলে দুটোটা সেম ক্যাটাগরির ম্যাথ, 7 এবং কত 9। তাহলে প্রথমে আসো 7 নাম্বার ম্যাথটা একটু বলি। 8 কেজি ভরের একটি লোহার বল 10 মিটার উপর থেকে বালিতে পড়ে 50 সেন্টিমিটার প্রবেশ করে কি করলো? থেমে গেল। তাহলে বালির প্রতিরোধকারী বা প্রতিরোধ বল কত? ঘটনাটা হচ্ছে একটা ভারী বল, 8 কেজি ভরের বল 10 মিটার উপর থেকে যখন একটা বালির স্তূপের উপর পড়ছে, স্বাভাবিকভাবে বলটা বালির মধ্যে কিছুটা প্রবেশ করবে। কতটুকু প্রবেশ করছে বলছে? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার প্রবেশ করে বলটা কি হয়ে গেছে? থেমে গেছে। তো বলটা যখন বালির মধ্যে প্রবেশ করতে চাইবে, বালি অবশ্যই তাকে একটা কি দিবে? উপরের দিকে প্রতিরোধকারী বল দিবে, যার কারণে ওই বলটা কিছু দূর প্রবেশ করার পর থেমে গেছে। আদারওয়াইজ তার বেগ তো কমতো না, যদি বালি বাধা না দিত বলটা আরো ভেতরের দিকে কি করত? প্রবেশ করত। বালির বাধা দানকারী বলের কারণেই মূলত ওই বলটা কি হয়েছে? থেমে গেছে। তো সিনারিওটা যদি আমরা একটু আঁকি, ঘটনাটা অনেকটা এরকম। আমরা ধরলাম এখানে একটা বালির স্তূপ আছে, হ্যাঁ, এই যে এটা হলো একটা বালির স্তূপ, এগুলাতে বালি আছে। এবার এটা হলো 10 মিটার উচ্চতা, হ্যাঁ 10 মিটার উপর থেকে পড়ছে। এখানে একটা লোহার বল আছে 8 কেজি। এই বলটা যখন, এটা হচ্ছে একেবারে উপরের লেয়ার, আমরা যদি চিন্তা করি, যখন মনে করো কথার কথা এইখানে এসে হিট করছে, তখনই বালিগুলো কি হবে? চারপাশে সরে যাবে, একটা গর্তের মতো তৈরি হবে অংশ, ওই গর্ত দিয়ে কি করবে? বলটা ভেতরে প্রবেশ করবে। তো আমরা ধরে নিলাম বলটা যেহেতু 50 সেন্টিমিটার প্রবেশ করছে, ধরো বলটা এতটুক কি করছে? প্রবেশ করছে। এই যে এতটুক যে উচ্চতাটা, এটা হলো 50 সেন্টিমিটার, ভালো করে বুঝবা। এবং এইখানে আসার পর ও থেমে গেছে, এই লেভেলে এসে ও থেমে গেছে। তাহলে আমাদের দুইটা লেভেল। এখন চিত্রটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা বালির স্তূপ ছিল, এখান থেকে 10 মিটার উপর থেকে বলটা এসে কি করছে? স্তূপের উপর পড়ছে বা আঘাত করছে, যার কারণে ওই বলটা বালির স্তূপের মধ্যে 50 সেন্টিমিটার কি করছে? প্রবেশ করছে। এখন কথা হচ্ছে এই বলটা যখন ভেতরে প্রবেশ করতে চাইবে, তখন বালি একটা কি দিবে? বাধা দিবে। ওইটাকে বলা হয় বালির স্তূপের বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বল বা প্রতিবন্ধক বল। হ্যাঁ, তাহলে এই এফটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। এটাও আমরা কিভাবে বের করবো জানো? কাজ শক্তি যে উপপাদ্যটা আমরা পড়ে আসছি, আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা সলভ করব। তাহলে আসো কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা কিভাবে সলভ করে একটু দেখি। প্রথমত হচ্ছে আমি আর কাজ শক্তি উপপাদ্যের কথাটা লিখতেছি না, ডিরেক্ট লিখতেছি। কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি ডাব্লিউ মানে কৃত কাজ, এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের কি সমান। এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আসো গতিশক্তির পরিবর্তনটা লিখে ফেলি। দেখো তো, এই পজিশনে যখন আসবে, অর্থাৎ যখন সে হিট করতেছে, তখন কিন্তু একটা গতিশক্তি নিয়ে হিট করবে, এবং সেটা হলো আদি অবস্থান। আর এই যে এখানে যখন গেছে বালের স্তূপের মধ্যে যখন গেছে, তখন বেগ শূন্য হয়ে গেছে না? এখানে বেগ কিন্তু এখানে শূন্য, অর্থাৎ বালের স্তূপে যখন আঘাত করবে,
আঘাতের মুহূর্তের যেটা গতিশক্তি সেটা হলো আদি গতিশক্তি, আর যেটা বালির স্তূপের মধ্যে কিছু দূর প্রবেশ করার পর যখন বেগ শূন্য হয়ে গেছে ওইখানে গতিশক্তি কত? শূন্য। তাইলে শেষ গতিশক্তিটা কত? শূন্য হয়ে গেছে। আর এখানে যেটা সেটা আদি গতিশক্তি ভি। এখান থেকে আমরা ভি বের করবো ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে, বা এখানে তো ইউ স্কোয়ারটা 0, তো আমরা একেবারে লিখতে পারি এটাকে ভি ইকুয়াল টু রুট ওভার কত? 2gh। এটা দিয়ে আমরা কি বের করব? কত বেগে আঘাত করতেছে ওই বেগটা বের করব, ওইটা দিয়ে আমরা গতিশক্তি বের করতে পারি। তাহলে এখন এটাকে লিখতে পারি ইকে ফাইনাল মাইনাস ইকে ইনিশিয়াল, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি ডাব্লিউটা বসলো। এখন ডাব্লিউ মানে কি? কৃতকাজ না? এখানে কতগুলা কৃতকাজ হয়েছে সবগুলাই তোমাকে হিসাব করতে হবে। এখানে কিন্তু কৃতকাজ একটা না, এই ধরনের ম্যাথগুলোতে কেয়ারফুল থাকবে। এখানে কৃতকাজ দুইটা। কৃতকাজ কিভাবে দুইটা আমি তোমার বলি। এই বলটা বা লোহার বলটা এখান থেকে 50 সেন্টিমিটার নিচে যাওয়ার জন্য অলরেডি একটা কাজ হয়েছে, কারণ বলটা যেহেতু 50 সেন্টিমিটার নিচে যাচ্ছে, তাইলে ওই 50 সেন্টিমিটার যাওয়ার জন্য তাকে একটা কাজ করতে হয়েছে না? তাহলে এখানে একটা কৃতকাজ হচ্ছে 50 সেন্টিমিটার গভীরে যাওয়ার জন্য কৃতকাজ। আর আরো একটা কৃতকাজ এখানে আছে, সেটা কি জানো? এই বালি তো তখন বলটাকে কি দিচ্ছে? একটা বাধা প্রদান করতেছে না? তাহলে এই বাধা, এই যে বল প্রয়োগ করতেছে, তাইলে বাধা দানকারী বলের জন্য কি করবে? একটা কৃতকাজ এখানে হিসাব করতে হবে। অর্থাৎ এখানে কৃতকাজ কয়টা? দুইটা। তাহলে একটা কৃতকাজ হচ্ছে, এগুলো আসলে লেখার জায়গা নাই, আমি জন্য মুখে বলতেছি, আমি শুধু এখানে মানগুলো বসাবো। তাহলে দুইটা কৃতকাজ কেমনে ভালো করে বুঝবা। একটা কৃতকাজ হচ্ছে এই বলটা যখন 50 সেন্টিমিটার ভেতরে প্রবেশ করতে চাইবে, ওই 50 সেন্টিমিটার যাওয়ার জন্য সে বলের দিকে একটা কি করবে? কাজ করবে। এটা একটা কৃতকাজ। আবার ওই বলটা যখন ভেতরে ঢোকার চেষ্টা করবে, বালি তখন বাইরে একটা কি দিচ্ছে? বাধাদানকারী বল প্রয়োগ করতেছে। তাহলে এই বাধাদানকারী বলের জন্য একটা কি করবে? কৃতকাজ কাজ করবে বা কৃতকাজ হিসাব হবে। তাহলে কৃতকাজ কয়টা? দুইটা। একটা হলো বালির বাধাদানকারী বলের জন্য কৃতকাজ, আরেকটা হলো ওই লোহার বলটার 50 সেন্টিমিটার ভেতরে যাওয়ার জন্য কৃতকাজ। তাহলে কৃতকাজ কয়টা? দুইটা। একটা হলো কার জন্য? বালির জন্য, ঠিক আছে? এটাকে বাংলায় লিখলেও লিখতে পারি, বাট বাংলায় লিখে লেখা অনেকগুলো হয়ে যাবে, এতগুলো না লিখে আমরা নর্মালি এইভাবে হিসাব করি। দেখো, যদি নর্মাল কৃতকাজটা হিসাব করো, নর্মাল কৃতকাজটা কত হবে? বল কাজ করতেছে কোন দিকে? এই যে লোহার বল যেটা, এটার একটা ওজন আছে না? ওই ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এবং ও যখন এসে হিট করবে, ও কতটুকু বল প্রয়োগ করবে? তার ওজন যতটুকু ততটুকু বল প্রয়োগ করবে বালির উপর। তাহলে এখানে বলের মানটা কার সমান হবে? ওজনের সমান হবে। তাহলে ওজনটা হলো কি? mg। এরপর কতটুকু ঢুকছে? এক্স পরিমাণ। এক্স এর মান হবে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার বসাবো আমরা। তাহলে এটা হলো এফ ইন্টু কি? এস। এবার কস থিটার মান বসাবো। কস কত বসবে এখানে? কস 0 ডিগ্রি বসবে না? কথা হচ্ছে কস 0 কারণ আমি তোমাকে বলি, বলটা যখন ওজন বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে এফ কোন দিকে কাজ করে? নিচে। বস্তুর সরণও কোন দিকে ঘটতেছে? নিচের দিকে না? অর্থাৎ যখন এসে হিট করবে তখন ওজনটা নিচের দিকে কাজ করতেছে, এবং ওই ওজন বলের জন্য বস্তুর সরণটা কোন দিকে? নিচের দিকে না? তাহলে দোনোটা একই ডিরেকশনে কাজ করতেছে, যার কারণে কজের মান কত বসবে এখানে? 0 ডিগ্রি। প্লাস এটা হলো 50 সেন্টিমিটার যাওয়ার জন্য কৃতকাজ। এরপর এই যে বাধাদানকারী বল যেটা আছে, এটার জন্য তো একটা কাজ হবে। এই কাজটা হচ্ছে কিরকম? বলের মান এখানে এফ, যেটা আমরা বের করব বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ। তাহলে এটা বাধাদানকারী বল ইন্টু এক্সও কত বসবে? সেম। এস এর মানটা সেমই থাকবে। এক্স কেন? কারণ বস্তু যতটুকু বালের মধ্যে ঢোকার চেষ্টা করবে, প্রতিরোধকারী বলও ঠিক ততটুকু জায়গা জুড়েই কাজ করবে। তাহলে বস্তু যেহেতু 50 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে বাধাদানকারী বলের জন্য সরণও কত হবে? 50 সেন্টিমিটারই হবে। তাহলে এবার আসো কস থিটার মান বসে কস। এবার কিন্তু 0 ডিগ্রি বসবে না, এবার বসবে কত? 180 ডিগ্রি। কত হচ্ছে স্যার 180 ডিগ্রি কেন বসছে? কারণ আমি তোমাকে বলি, বাধাদানকারী বল কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। কিন্তু বস্তুর সরণ কোন দিকে? বস্তুর সরণ কিন্তু নিচের দিকে। তাহলে এই যে এটা হলো বাধাদানকারী বলের জন্য, আর এটা হলো ওজন বলের জন্য। এটা হচ্ছে ওজন বল, ওজন বল দ্বারা কৃত কাজ। এটা হলো বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ। এটা হচ্ছে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ। তাহলে ওজন বলের বেলায় ডিরেকশনটা সেম, কিন্তু বাধাদানকারী বলের জন্য দেখো বালি কোন দিকে বাধা দিবে? উপরের দিকে দিবে বাধা। আর বস্তু সরণ, বস্তু কোন দিকে যাচ্ছে? নিচেই যাচ্ছে। সো এখানে অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি।
তাহলে এখানে আমরা যদি এখন মান বসাই, এটাকে এভাবে লিখতে পারি, এটাকে mgx লিখতে পারি শুধু, cos 0 এর মান তো 1, আর cos 1 এটার মানও 1, তবে -1, তাহলে এটা মাইনাস হয়ে যাবে তখন। তাহলে এটা হবে কি f of x। বলো একটু বুঝছো কিনা? এই পাশের এটা কি বোঝা গেছে? এটা হলো ওজন বল দ্বারা কৃত কাজ, ওই লোহার বলের যে ওজন, সে ওজন বল দ্বারা কৃত কাজ। এটা হলো বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ। এবার আসো ফাইনাল এবং কি ইনিশিয়াল পর্যায়ের গতিশক্তিটা কত একটু বের করি। ফাইনালে গতিশক্তি 0 হবে, কারণ 50 সেন্টিমিটার যাওয়ার পর যখন তার শেষ অবস্থা আসছে, শেষ অবস্থানে বেগ শূন্য হয়ে গেছে না? তাহলে ইকে ফাইনালও কত হবে? 0 হবে। এটা কি আর ম্যাথ করার দরকার আছে? আমরা ডিরেক্টলি 0 বসাই দিব। কথা বুঝছি কিনা? ইকে ফাইনাল আর ইনিশিয়াল বুঝছো? এটা হচ্ছে ফাইনাল পজিশন। 50 সেন্টিমিটার পরে যতটুকুতে গিয়ে থেমে গেছে ওটা হচ্ছে শেষ অবস্থা। তাহলে শেষ অবস্থায় বেগ শূন্য, থেমে গেছে বলে দিছে। আর যখন হিট করতেছে, হিট অফ দ্য মোমেন্ট, যখন বালির স্তূপে হিট করবে ওটা হলো আদি অবস্থা। তা আদি অবস্থায় বেগ কত? এই যে আমরা বেগ হিসাব করব, হাফ এম ভি স্কোয়ার। এটা বলো বুঝতে পারছি কিনা? তাহলে এইবার আসো মান বসাই দিই। তাহলে এখানে mgx, এখানে দেখো 0 থেকে যদি এটা মাইনাস হয় তাহলে এটা মাইনাস হাফ এম ভি স্কোয়ার না? তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, হাফ এম ভি স্কোয়ার। আর এফ অফ এই যে এফ এক্স যেটা আছে এটাকে ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। এখান থেকে আমরা এখন এফটা বের করবো। বলো ইকুয়েশনটা কি বুঝছো? আমি একেবারে এটা আমি ওই লেকচারগুলোতে, আমাদের বেসিক যে লেকচারগুলো ছিল ওইখানে আমি এই জিনিসটা আলোচনা করি নাই, এই জন্য আমি তোমাদেরকে একটু ইন ডিটেল পড়ালাম এখানে জিনিসটা, যে এখানে মূলত গতিশক্তির পরিবর্তনটা বুঝতে পারবে, এটা কঠিন না। বাট কৃত কাজ এখানে দুইটা। যখন কোনো বস্তু এরকম অনেকগুলো ম্যাথ পাবা, যেমন প্যারাকের একটা ম্যাথ আছে আমরা করবো, এই যে এটা মনে লোহার পেরেক, এই যে এটা 11 নম্বরটা, লোহার পেরেক যখন কাঠের মধ্যে ঢুকে বা আমরা হাতুড়ি প্রয়োগ করে যখন পেরেকটাকে কাঠের মধ্যে ঢুকাবো তখন এই যে কাজ শক্তি উপপাদ্যের ইকুয়েশনটা এরকম হবে। অর্থাৎ ওখানে কৃতকাজ তখন কয়টা থাকে? দুইটা। একটা হলো ওজন বলের জন্য কাজ অথবা প্রয়োগকৃত বলের জন্য কাজ, আর হচ্ছে বাধাদানকারী বলের জন্য কৃত কাজ। সো এই দুইটা থাকবে। আসো এবার মান বসাই দিই। এম এর মান কত? 8 কেজি। তাইলে আচ্ছা এখানে মান বসাই, 8 ইন্টু জি হচ্ছে 9.8, এক্স কত? 50 সেন্টিমিটার, ওটাকে আমরা 0.5 লিখবো। এটা হলো mgx এর ভ্যালু, প্লাস হাফ এম হচ্ছে কত? 8। তাহলে এটাকে একেবারে 4 লিখতে পারি, বা 4 এ 4 লিখে ফেলবা, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আদিবেগ তো শূন্য, কারণ এখান থেকে যখন এখানে পড়বে এখানে আদিবেগ শূন্য না, এখানে বেগ কাজ করবে। তাহলে বেগ হবে কত? 2gh, ইউ স্কোয়ার প্লাস কি 2gh, তাহলে ইউ স্কোয়ার 0, 2gh মানে 2 ইন্টু 9.8। এদিকে এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো আশা করি বুঝছি। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, কত মিটার উপর থেকে পড়ছে? 10 মিটার উপর থেকে। এই হাফ এম ভি স্কোয়ারের সূত্র বসাই দিছি, এটা ইন্টু এফ অফ এক্স। তাহলে এফ আমরা বের করতে চাই, এক্স এর মান হবে 0.5। এই এখান থেকে তুমি এখন ইজিলি কি করবা? এফটা বের করবা। সো আসলে আমি করাই দিই এটা কীভাবে করবো। এখানে হচ্ছে 8 ইন্টু 9.8 ইন্টু 0.5, এটার সাথে এটা যোগ হবে, প্লাস 4 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 10। এই তাহলে এখানে আসতেছে, একেবারে ভাগ করে দেই। এফ এর মান যখন বের করব এই ভ্যালুটাকে 0.5 দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ভাগ করে দিবা। তাহলে আমি একেবারে ভাগ করে বসাই দিচ্ছি, ভাগ 0.5। এটা আসবে হচ্ছে 1646.4। তাহলে এফ এর যেটা মান বাধাদানকারী বল সেটা হচ্ছে 1646.4 নিউটন। এই যে এটা হলো বালির স্তূপের যে বাধাদানকারী বল, এটা হচ্ছে সেটা। বলো জিনিসটা কি বুঝছি? ভালো করে বুঝছি কিনা দেখো। আমরা এটার পরে 11 নম্বরটা করে ফেলবো, অর্থাৎ আমরা 7 করার পর 8 না করে আগে 11 নম্বর করব, কারণ 7 এবং 11 একই কনসেপ্ট। তাহলে এই জায়গায় মোটামুটি আমরা থিওরিটিক্যালি বিষয়টাকে ভালো মতো আলোচনা করলাম, ম্যাথও করছি। একই ম্যাথ যখন আরেকটা করব তখন এখানে যদি কোনো কারণে কিছু গ্যাপ থেকে থাকে এটার মাধ্যমে সেটা ফিল আপ হয়ে যাবে। বাট আশা করি জিনিসটা বুঝছো কিনা দেখো। শুধু মাথায় রাখতে হবে এটা, যে যখন কোনো বস্তু আরেকটা বস্তুর মধ্যে প্রবেশ করতেছে, হইতে পারে প্যারাক প্রবেশ করতেছে, লাঠি মাটির মধ্যে ঢুকতেছে, যেমন বালির স্তূপের উপর পড়ছে, তখন মনে রাখবে কৃতকাজ এখানে দুইটা হবে। একটা হলো ওজন বলের জন্য কৃতকাজ, আর একটা হলো ওই বস্তু যার মধ্যে প্রবেশ করতেছে ওই বস্তু তাকে বাধা দিবে। তো বাধার জন্য একটা কি কাজ করবে? কৃতকাজ হিসাব করতে হবে। সো কৃতকাজ বসবে এখানে কয়টা? দুইটা। আর গতিশক্তির পরিবর্তন ওটাতে ইজি।
আদি অবস্থানে গতিশক্তি কত, শেষ অবস্থানে গতিশক্তি কত। তো শেষ অবস্থানে যেহেতু বেগ শূন্য, তাহলে শেষ গতিশক্তিটা শূন্য হবে, আর আদি গতিশক্তিটা আমরা বের করছি এই যে এখানে আছে। বলো জিনিসটা কি বুঝছি ভালো করে? চিত্র এবং থিওরিটিক্যালি বিষয়টা যে ক্যালকুলেশন করলাম, থিওরি লিখলাম, জিনিসটা বুঝছো কিনা একটু দেখো ভালো করে। এটা আসলে সেকেন্ড লাইন, এখানে একটু উপরে নিচে হয়ে গেছে, এটা সেম দেখি আবার, এটা ইকুয়াল টু এটা। তাহলে চলো আগে 11 নম্বরটা করে ফেলি, তাইলে জিনিসটা বুঝতে আরেকটু ইজি হবে। দেখো 11 নম্বর বলতেছে একটি পেরেককে 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা এত বেগে আঘাত করলে পেরেকটি কাঠের মধ্যে এত মিটার কি করে প্রবেশ করে, কাঠের প্রতিবন্ধক বল কত। অনেকটাও এইটার মতো একেবারে, এখানে বলটা বালির মধ্যে প্রবেশ করছিল, এখানে পেরেকটা কাঠের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। আরেকটা বিষয় এখানে একটা ইনফরমেশন আমি লিখি না, সেটা হলো বল প্রয়োগ করতেছে এটা হচ্ছে আনুভূমিক ভাবে করতেছে, ঠিক আছে, মানে এইভাবে মারতেছে। কারণ পেরেকের দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে উলম্ব ভাবে মারতে পারবা, যেমন মনে করো ধরো এটা একটা দেওয়াল, এখানে একটা কি আছে পেরেক আছে, এই যে এই পেরেকটাকে তুমি কি করবা হিট করবা, এই পেরেকটাকে তুমি হিট করবা, তখন তোমাকে এইভাবে বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ আনুভূমিক ভাবে, মানে এইভাবে এইভাবে দেওয়ালের উপর মারবা। তখন হাতুড়ি, এই যে এটা যদি হাতুড়ি হয় এইভাবে চিন্তা, এটা যদি পেরেক হয়, এটা যদি হাতুড়ি হয়, আমি যদি দেওয়ালের মধ্যে মারতে চাই তখন আমাকে এইভাবে মারতে হবে। তখন বলের সাথে সরণের যে ডিরেকশন সেটা 90 ডিগ্রিতে থাকে। বাট আরেকভাবে হইতে পারে কিরকম, ধরো কাঠ হচ্ছে এবার এভাবে ফ্ল্যাট, কাঠ হচ্ছে এরকম ফ্ল্যাট, এবার এখানে তুমি কি করতেছো এই প্যারেকটাকে এখানে হিট করতেছো, এবার হিট কেমনে করবা, এবার হিট করবা এমনে এইভাবে। তাহলে প্রথমবার হিট করছিলে এভাবে, আর একবার হিট করতে পারবে কেমনে, এইভাবে। আমাদের এই ম্যাথটা হচ্ছে এই ক্যাটাগরির, আনুভূমিকভাবে বল প্রয়োগ করা হচ্ছে, আনুভূমিক শব্দটা লেখা হয় নাই এখানে, যে এত বেগে আনুভূমিকভাবে আঘাত করলে, এখানে একটা শব্দ বসবে আনুভূমিক, এই যে আনুভূমিকভাবে যদি আঘাত করে তাহলে এরকম হবে, বুঝছো। তাহলে এই ক্ষেত্রে বল এবং সরণ দুটোটা সেম ডিরেকশনে কাজ করে, কারণ তুমি যখন এইভাবে মারবা বলটাও নিচের দিকে কাজ করতেছে, পেরেকটাও কোন দিকে ঢুকবে, নিচের দিকেই ঢুকবে, বুঝছো। আচ্ছা চলো তাহলে আমরা এটা একটু দেখি কিভাবে করতে হবে। তাইলে এটা হলো তক্তা, আমরা তক্তাটাকে একটু মোটা করে রাখলাম, এখানে একটা কি আছে পেরেক আছে, এটা হলো পেরেক, এই পেরেকটাকে হাতুড়ি দ্বারা কি করা হচ্ছে আঘাত করা হচ্ছে। হ্যাঁ হাতুড়ি কেমন রাখে, হাতুড়ি থাকতে পারতেছে না। আচ্ছা যাই হোক, এটা হাতুড়ি, মনে করো এটা হচ্ছে হাতুড়ি, হ্যাঁ চিত্র এত ভালো হয় নাই তবুও জাস্ট মনে রাখো, এই যে হাতুড়ি দিয়ে পেরেকটাকে কি করতেছো আঘাত করতেছো, হ্যাঁ নিচের দিকে আঘাত করতেছি। তাহলে আঘাতের কারণে দেখো পেরেকটা কত বেগে আঘাত করছো, এত বেগে, হাতুড়ির ভর কত 1 কেজি, তো পেরেকটা কতটুকু ঢুকে গেছে, পেরেকটা ঢুকছে হচ্ছে 0 পয়েন্ট কত, অর্থাৎ এই যে আঘাতের পরে ধরো পেরেকটা এরকম হয়ে গেছে, কাঠের মধ্যে ঢুকে যাবে না তখন সে, এই যে কাঠের মধ্যে ঢুকে গেছে, তো এই যে কাঠের মধ্যে কতটুকু ঢুকছে, এতটুকু অংশ ঢুকে গেছে না, এই যে আগে ছিল কোথায় এখানে, আর এখন গেছে এখানে, তাহলে এই যে অংশটা আছে এটা হলো 0 পয়েন্ট কত 015 মিটার, বুঝছো ভালো করে। এই যে এতটুকু অংশ কাঠের মধ্যে কি করছে প্রবেশ করছে, এই তাহলে এবার আমাদেরকে প্রতিবন্ধক বলটা বাইর করতে বলছে। তাহলে আবার ঘটনা আগের মতো, কাজ শক্তি উপপাদ্য অনুসারে ডাব্লিউটা ডেল ইকের কি হবে সমান হবে, তাহলে ইকের বেলায় হচ্ছে গতিশক্তির পরিবর্তন, ইকে ফাইনাল মাইনাস ইকে ইনিশিয়াল, ঠিক আছে। আর ডাব্লিউ এখানে দুইটা কাজ হবে, একটা হলো হাতুড়ির ওজনের জন্য কাজ, অর্থাৎ পেরেকটা যে 0.015 নিচে ঢুকছে এটার জন্য একটা কাজ করতে হয়েছে, আবার কাঠ এই কাঠের টুকরাটা তাকে একটা কি দিবে প্রতিবন্ধক বল প্রয়োগ করবে, ওই প্রতিবন্ধক বল দ্বারাও কি হবে একটা কাজ হবে। তাহলে এখানে কাজ হচ্ছে দুইটা, একটা হলো ওজন বল দ্বারা, ওজন বল দ্বারা কাজ যেটা হচ্ছে হাতুড়ির জন্য হবে, প্লাস প্রতিবন্ধক বল দ্বারা কাজ, প্রতিবন্ধক বল দ্বারা কাজ। বল এখানে কাজের মান কয়টা দুইটা, একটা হলো ওজন বল দ্বারা হাতুড়ির যে ওজন, হাতুড়ির ওজনটা যখন পেরেকের উপর পড়বে এই ওজনের জন্য পেরেকটা নিচের দিকে ঢুকতেছে,
এটার জন্য একটা কাজ হবে। আবার যখন পেরেক ঢুকতেছে কাঠ তখন তাকে বাধা দিচ্ছে, কাঠের একটা প্রতিবন্ধক বল আছে, ওই বলের জন্য একটা কি হবে, কাজ হবে। এই তাহলে এবার আসো আমরা যদি মানগুলো হিসাব করি। প্রথমে আসো ইকে ফাইনাল। ইকে ফাইনাল 0 হবে। কত হচ্ছে স্যার ইকে ফাইনাল কেন 0 হবে? দেখো এই যে 0.015 মিটার প্রবেশ করছে, এটা কি আনলিমিটেড একটা দূরত্ব? না, এটা একটা নির্দিষ্ট দূরত্ব। অর্থাৎ এতটুকু প্রবেশ করার পরে ওই বস্তুটা থেমে গেছে। কথাটা এরকম না, হাতুড়ি দিয়ে তুমি একটা আঘাত করছো, আঘাত করলে পেরেকটাকে আজীবন কাঠের মধ্যে ঢুকতে থাকবে না, একটা অংশ ঢুকার পরে অফ হয়ে যাবে। কেন? ওই কাঠের বাধাদানকারী বলের জন্য। অর্থাৎ পেরেক যখন ঢুকার চেষ্টা করবে কাঠ কি দিবে, বাধা প্রদান করবে, যার কারণে একটা অংশ ঢোকার পর ও অফ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এই যে শেষ পজিশন যেটা এখানে, এখানে তার বেগ হচ্ছে 0। অর্থাৎ আঘাতের পর, আঘাতের মুহূর্তে বেগ ছিল সেটা হচ্ছে 4। তুমি 4 এমএস দিয়ে কি করতেছো, আঘাত করতেছো, তখন বেগ আছে। কিন্তু এই আঘাতটা হওয়ার পর যখন পেরেকটা একটা অংশ ঢুকে গেছে তখন বেগটা 0 হয়ে গেছে না? তাহলে বেগ যদি 0 হয়ে যায়, ইকে ফাইনাল যেটা শেষ অংশের গতিশক্তিও কত হবে, 0। তাহলে ইনিশিয়াল কত, ইনিশিয়াল হবে হাফ এম ভি স্কোয়ার, এবং এই ভিটা বসবে 4। কারণ ইনিশিয়াল অবস্থায় তুমি হাতুড়িকে কত বেগে আঘাত করছো, হাতুড়ি দিয়ে 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাতটা করতেছো। গেল। তাহলে গতিশক্তির পরিবর্তনের হিসাব নিকাশ হচ্ছে এটা। এবার আসো ওজন বল দ্বারা কৃত কাজ। কার ওজন? হাতুড়ি দিয়ে আঘাত করতেছো না? এর আগের বার কিন্তু দেখো বলের ওজনটা নিছিলাম, কারণ বল যখন এসে বালির উপর পড়ছে তখন বলের যেটা ওজন সেটা বালির উপর হিট করছে। বাট এখানে তো হাতুড়ি কোথাও থেকে এসে পড়তেছে না, হাতুড়ি দিয়ে আঘাত করতেছো। তাহলে আঘাত করলে হাতুড়ির যেটা ওজন সেটা দিয়ে কিন্তু কি হবে, আঘাতটা হবে। তাহলে এখানে হাতুড়ির ওজন এমজি। এরপর কতটুকু প্রবেশ করছে, হাতুড়ির ওজনের জন্য পেরেকটা কতটুকু ঢুকছে, 0.05। তাহলে এটা হবে এক্স, আমরা আপাতত এটাকে এক্স বসাচ্ছি। এক্স কস থিটা, কস 0 ডিগ্রি বসবে। কত হচ্ছে, কেন কস 0 ডিগ্রি? কারণ এই যে দেখো হাতুড়ি দিয়ে যে বল প্রয়োগ করতেছো, হাতুড়ির বলটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, বা ওজনটা কোন দিকে, নিচের দিকে। তো সরণও কোন দিকে, সরণও নিচের দিকে না? হাতুড়ি দিয়ে যখন এই যে আঘাতটা করছো, বল যেদিকে নিচে, সরণও কি হয়েছে, সেদিকেই হয়েছে। সো কজের মান 0 বসছে। প্লাস প্রতিবন্ধক বল দ্বারা কৃত কাজ। এবার হচ্ছে উল্টা, কাঠের প্রতিবন্ধক বল কোন দিকে কাজ করবে, উপরে, আর সরণ কাজ করবে কোন দিকে, নিচে। তাহলে এখানে থিটার মান 180 বসবে। তাহলে এবার আসো প্রতিবন্ধক বল যেটা হচ্ছে এফ, যেটা আমরা বের করব, সরণের মান কত বসবে, এক্সই বসবে, আগের ম্যাথেও বলছি এটা। বাট এখানে কস কত বসবে, 180 ডিগ্রি বসবে। কত বসবে, 180 ডিগ্রি। এই আবার আগের মতো ইকুয়েশন। এবার জাস্ট মান বসাই দিয়ে এফটা বের করব। তাহলে এটাকে আমি লিখতে পারি এমজি এক্স, কারণ কস 0 এর মান 1, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এফ অফ এক্স, আর এখানে মাইনাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটাকে এই পাশে আনলে প্লাস হবে এমজি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এফ এক্সকে ওদিকে নিলে কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেছে। এবার এখান থেকে তুমি এফ বের করবা, সব কিছুর মান তোমাকে দিয়ে দিছে। এম এর মান কত হবে, হাতুড়ির ওজন কত, হাতুড়ির ওজন হচ্ছে 1 কেজি, তাহলে 1। জি কত, 9.8। এক্স কত, এই যে কতটুকু প্রবেশ করছে বলে দিছে, 0.015, এটা হলো এম জি এক্স এর ভ্যালু। এরপর হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান হচ্ছে 1, ভি স্কোয়ার কত, কত বেগে আঘাত করছো 4, এই যে ভি স্কোয়ার বসে গেল। এবার ইকুয়াল টু এফ, এক্স এর মানটা নিচে চলে আসবে। তাহলে এক্স কত, 0.015, এটা হলো এফ এর ভ্যালু। এই তাহলে এখান থেকে সুন্দর মতো এফ এর ভ্যালুটা তোমরা বের করবা, ঠিক আছে? আচ্ছা আমি বের করে কত আসে দেখি, এটা 9.8 ইন্টু 0.015 প্লাস 16 ইন্টু 5, এটা আসলে ভাগ 0.015, এটা আসছে হচ্ছে 543 পয়েন্ট। তোমরা একটু করিও, হ্যাঁ, আমার ক্যালকুলেশন ভুল টুল হইলে আবার ঝামেলা, একটু মিলাই নিবা নিজেরা। 543.13 এত। তাহলে কাঠের প্রতিবন্ধক যে বলটা সেটা কাজ করবে কত, এত। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়, আর কিছু না। তাহলে আমরা 7 এবং 11 এই দুইটা ম্যাথ করছি। এটা সিকের ওয়েট দুইটাই দেখো, সিকের ওয়েট আসছে পরপর 2 বছরেই। এটা 20-21-এ আসছে, এটা 21-22-এ আসছে। একদম রিপিটেড বলতে গেলে কোয়েশ্চেনটা প্রায় একই রকম। তাহলে এই ছিল আমাদের
7 এবং 11 নম্বর ম্যাথের কনসেপ্ট, এটা একই রকম টাইপের। কেমন? এটা তো পারবো নাকি? আচ্ছা, এটা পারলে আমি এটা মুছে দিচ্ছি, এটা আর দরকার নাই। এবার আমরা 8 নাম্বার ম্যাথে যাব। 8 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটাও সিকের ওয়েটে আসা একটা ম্যাথ। এটা 23-24 সেশন আসছে। 450 গ্রাম ভরের ঝুলন্ত একটা বস্তুকে 50 মিটার নিচ থেকে বুলেট দিয়ে আঘাত করছে। তো বুলেট দিয়ে আঘাত করলে তা 1.8 মিটার উচ্চতায় উঠে যায় এবং বুলেটটি বস্তুর মধ্যে কি করে, থেকে যায়। বুলেটের আদিবেগ কত ছিল? আচ্ছা আসো, এটা কিভাবে করবো দেখি। এখানে ভরবেগের নীতি যেটা, অর্থাৎ আমরা যেটা নিউটনের মেকানিক্সে শিখছি, ভরবেগের নীতিরও একটু কি আছে, কাজ আছে। অর্থাৎ এটা হচ্ছে মিক্সড কোয়েশ্চেন, 3 এবং 4কে নিয়ে এটা মিক্সড করে করা হয়েছে। তাহলে আমরা যদি একটু দেখি চিত্রটা আঁকাই প্রথমে। তাহলে ধরো এখানে একটা ঝুলন্ত বস্তু আছে, এই যে এটার ভর হচ্ছে কত, 450 গ্রাম। এটা হলো একটা ঝুলন্ত বস্তু। এবার 50 মিটার নিচ থেকে, এটা হলো 50 মিটার, এখান থেকে একটা বুলেট কি করা হয়েছে, ফায়ার করা হয়েছে। এই যে একটা বুলেট, এই বুলেটটা ফায়ার করা হয়েছে কত আদিবেগে, ইউ। এইটাই বের করবো আমরা। আমরা আদিবেগটা কত সেটা জানি না। তাহলে ইউ আদিবেগে তুমি তাকে কি করছো, ফায়ার করছো। যখন ও গিয়ে এটাকে হিট করছে, তো হিট করলে স্বাভাবিকভাবে একটা গতিশক্তি নিয়ে কি করবে, হিট করবে। তখন এই বস্তুটা আর কি থাকবে না, স্থির থাকবে না, এ কি করবে, উপরের দিকে উঠে যাবে। তো কতটুকু উঠছে, ওই যে বলছে হিট করার পর 1.8 উঠে গেছে। তাহলে এই যে এতটুকু উচ্চতা আগে ছিল, এখানে এখানে বস্তুটা ছিল, তাহলে 1.8 মিটার উপর উঠে গেছে। কথা বোঝা গেছে কিনা? 1.8 মিটার উপর উঠে গেছে। আর বলতেছে বুলেটটা তখন বস্তুর মধ্যেই থেকে গেছে। এই পার্টটা ইম্পর্টেন্ট একটু। তাহলে বস্তু এখন এখানে আছে। তাহলে এখানে বস্তু প্লাস বুলেট দুইটাই একসাথে আছে। বস্তু প্লাস বুলেট 1.8 মিটার উচ্চতায় যখন উঠছে বস্তুটা, বুলেটটা ওই বস্তুর ভেতরেই থেকে গেছে, ওটা থেকে আউট হয় নাই, বাইরে বের হয় না। তো এটা দিয়ে মূলত আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছে জানো, যে এই পার্টে ভিটা সেম, অর্থাৎ ভিটা একই। বুলেটের বেগ যত, বস্তুর বেগও কি তত। এই হিন্টটাই আমাদেরকে এখানে দিছে, একটা ক্লু দিছে। এটা ডিরেক্টলি না বলে আমাদেরকে বলতেছে বস্তু এবং বুলেট একই জায়গায়, মানে বুলেটটা বস্তুর মধ্যে থেকে গেছে। সো এই পয়েন্টে বুলেটের বেগ যত, বস্তুর বেগও কি তত। কথা বুঝাইতে পারছি? এটা। তাহলে এখন আসো আমরা এই অবস্থানের ভিটা প্রথমে হিসাব করব। এই অবস্থানের ভি যেটা, সেটা কি করব, হিসাব করব। তাহলে ভি কিভাবে হিসাব করতে পারি, আমাদের কাছে উচ্চতা দেওয়া আছে। এই বস্তুটা তো এখন একটা বস্তুর মতো আচরণ করতেছে, অর্থাৎ এখানে বুলেট আর এখানে কি, এটা একটা বস্তুর মতো আচরণ করতেছে। সো এই জায়গায় 1.8 মিটার উচ্চতায় ভিটা কত, আমরা সেটা কি করব, বের করব। তাহলে বস্তুর জন্য যদি হিসাব করি, বস্তুর জন্য, এটা হচ্ছে বুলেটের জন্য নয়, কার জন্য, বস্তুর জন্য। তাহলে বস্তুর জন্য আমরা এই সূত্র দিয়ে করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কি 2জি, সরি প্লাস হবে না, এটা নিক্ষিপ্ত বস্তুর মতো, এটা মাইনাস হবে। এখন আমরা ভি বের করতে চাই, ইউ কত হবে, 0। কারণ কত হচ্ছে স্যার, ইউ কেন 0 হবে, এখানে একটু সতর্ক অবস্থানে থাকতে হবে, ভালো করে খেয়াল করবা জিনিসটা। দেখো তুমি বলে রাখছো তুমি ম্যাথ করতেছো কার জন্য, বস্তুর জন্য। তাহলে এটা হলো বস্তুর আদি অবস্থান, আর এটা হলো বস্তুর কি শেষ অবস্থান। শেষ অবস্থানে বস্তু আর বুলেট একসাথে আছে, কিন্তু আদি অবস্থানে তো বস্তু আর বুলেট একসাথে নাই। আদি অবস্থানে বস্তু একা ছিল, বুলেট এসে ওকে কি করছে, হিট করছে। তাহলে এই অবস্থানে ঝুলন্ত অবস্থায় যখন তুমি কোনো একটা কিছু দিয়ে ঝুলে রাখছো তারে, তখন তার বেগ কত, 0 না? 0 অবস্থায় তো ছিল, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় এখানে বস্তুটার বেগ কত, এখানে বস্তুটার বেগ ইউ 0 না? কথা বুঝছো কিনা? শুধু বস্তু, শুধু বস্তু, বুলেট চিন্তা করবে না, বুলেট তো এসে হিট করছে, এটা পরে। বাট এই অবস্থানে শুধু বস্তুর আদিবেগটা কত, 0। আর আমি ম্যাথ করতেছি কার জন্য, বস্তুর জন্য। তাহলে 0 টু জি এর মান আবার এখানে 9.8 ধরিও না, জি দিয়ে দিছে 10, এই জন্য জি দেওয়া থাকলে একটু খেয়াল করবা। কিন্তু এইচ কত, 1.8 ভি স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু, এটা কি রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে কত হবে, আচ্ছা সরি, এটা 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 একটু 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 এটা প্লাসই হবে। এটা কত হবে, প্লাস। আমি তো খেয়াল করি না, এটা নিক্ষিপ্ত বস্তু, এটা হচ্ছে
বস্তুকে যখন হিট করবে এখানে তো তার আদিবেগটা শূন্য, বাট এই জায়গায় তো আদিবেগ শূন্য হবে না, এই জায়গায় আদিবেগটা কি, সরি আদিবেগ বলতেছি, শেষ বেগটা কি হবে না, শূন্য হবে না, কারণ বুলেট যখন বস্তুটাকে হিট করবে বস্তুটা এখান থেকে এখানে উঠলে একটা বেগ লাভ করবে। তাহলে বস্তুর আদি অবস্থানে বেগ শূন্য, কিন্তু 1.8 মিটার উচ্চতায় বেগ কি হবে না, শূন্য হবে না, তখন একটা বেগ থাকবে। তাহলে এখানে এখন কত আসবে, এটাকে যদি আমরা হিসাব নিকাশ করি, √2 × 10 × 1.8, এটা আসবে হচ্ছে 2 × 10 × 1.8, এটা আসবে হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড। কত আসবে, 6 মিটার পার সেকেন্ড, এই যেটা। তাহলে 1.8 মিটার উপরে বস্তুটার বেগ কত হবে তখন, 6 মিটার পার সেকেন্ড হবে। জিনিসটা কি বুঝছো? আদি অবস্থানে সে ঝুলন্ত অবস্থায় ছিল, তখন তার বেগ শূন্য। বুলেট এসে যখন হিট করছে, বুলেটের কারণে তার সরণ ঘটছে 1.8 মিটার। তাহলে 1.8 মিটার পর তার বেগ কি হবে না, শূন্য হবে না, কারণ এটা তো সর্বোচ্চ উচ্চতা বলে নাই, 1.8 মিটার উচ্চতায় বলছে। তাহলে ওই অবস্থানে গেলে বস্তুর বেগ কত কাজ করতেছে, 6 কাজ করতেছে। এবার কি আমি এটা বলতে পারি না, সুতরাং 1.8 মিটার উচ্চতায় বস্তুর বেগ যদি 6 হয়, বুলেটের বেগও কত হবে, 6 হবে, এটা বলতে পারি না আমি। এই যে দেখছো, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এখন কথা হচ্ছে কেন আমরা তো বুলেটের মানে বেগটা বের করি নাই। এখন দেখো, 1.8 মিটার উচ্চতায় যখন উঠছে তখন বলছিল না বুলেটটা ওই বস্তুটার মধ্যে থেকে গেছে, তাইলে আমরা বলছিলাম 1.8 মিটার উচ্চতায় বস্তুর বেগ যত হবে বুলেটের বেগও কি হবে, ততই হবে। তাহলে বস্তুর বেগটাই এখন কার বেগ হিসেবে কাউন্ট হবে, বুলেটের বেগ হিসেবে কাউন্ট হবে। জিনিসটা বুঝছো, বুলেটের বেগ কেন 6। এবার সংরক্ষণশীলতা নীতি দিয়ে কি করবা, অ্যাপ্লাই করবা। এবার একটু চিত্রটা আমি একবার আঁকাই। তাহলে এখন এই যে বুলেট এখান থেকে গেছে, তাহলে এই যে হলো বুলেট, হ্যাঁ এটা, তাহলে বুলেট এখান থেকে গেছে, আর বুলেট একেবারে শেষ এখানে আছে। এখন এখানে বস্তুর সাথে বুলেটটা একসাথে আছে, এখানে বস্তু প্লাস বুলেট একসাথে আছে। তাহলে এখন দেখো, এটা হলো আদি অবস্থা, এটা হলো কি অবস্থা, আদি অবস্থা। যখন বুলেটটা ফায়ার করা হচ্ছে এটা হলো আদি অবস্থা, আদি অবস্থা। আর এইটা বস্তু আর বুলেট যখন এখন একসাথে আছে এটা হলো শেষ অবস্থা, এটা হলো কি অবস্থা, শেষ অবস্থা। তো আমরা ভরবেগের নীতিতে এটা পড়ছিলাম, আদি অবস্থানের মোট ভরবেগ আর শেষ অবস্থানের মোট ভরবেগ দুইটাই কি হবে, সেম সেম হবে। তাহলে এবার তুমি লিখবা ভরবেগের নীতি অনুসারে, ভরবেগের নীতি অনুসারে আদি অবস্থানে ভরবেগ, আদি অবস্থানে শুধু কে আছে, বুলেট আছে, শুধু শুধু বুলেট, এখানে কিন্তু বস্তু নাই। তাহলে বুলেটের ভর ইন্টু বুলেটের বেগ, তাহলে বুলেটের আদি বেগকে আমরা কত ধরছি, ইউ। আর শেষ অবস্থানে এখানে কে আছে, বস্তু এবং বুলেট, এবং দুটোটার বেগ সেম। তাহলে বেগ সেম মানে কি, এটা মিলিত বেগ না, তাহলে বেগকে আমরা আলাদা আলাদা না লিখে একসাথে লিখবো। তাহলে ভর কাউন্ট হবে এরকম, এম প্লাস ক্যাপিটাল এম। একটা হলো বুলেটের ভর আর একটা হলো বস্তুর ভর, কারণ শেষ অবস্থায় বস্তু এবং বুলেট একত্রে আছে, ইন্টু মিলিত বেগ, ইন্টু কি বেগ, মিলিত বেগ। কারণ শেষ অবস্থানে বস্তুর বেগ যত, বুলেটের বেগও কি তত, এই জন্য ভি আমরা একেবারে কমন আকারে লিখছি। তাহলে আমরা এখান থেকে ইউ বের করতে চাই, তাহলে ইউ ইকুয়াল টু হবে এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু কি ভি ডিভাইডেড বাই স্মল এম। তাহলে এবার মান বসাই দাও, এম স্মল এম হচ্ছে বুলেটের ভর 450 গ্রাম, তাহলে 0.45 প্লাস বস্তুর ভর, বস্তুর ভর কি দেওয়া নাই, এত গ্রাম ভরের ঝুলন্ত বস্তু, আচ্ছা বস্তুর ভর এই তো 450। এখানে বুলেটের ভরটা কোনো কারণে পড়ে না, আসলে বুলেটের ভরটা নাই এখানে, এখানে বুলেটের ভরটা কি হয়েছে, এখানে বোধহয় বুলেটের ভরটা ছিল, আমি কি উঠাইতে ভুলে গেছি, এটা এখানে বুলেটের ভরটা দেওয়া নাই, বুলেটের ভরটা এখানে নাই। এই যে স্মল এম 450 গ্রাম, এটা তো ঝুলন্ত বস্তু, 50 মিটার নিচ থেকে বুলেট আঘাত করলে এটা কত গ্রাম ভরের বুলেট, এরকম কিছু একটা থাকবে। তার আমি একটু কোয়েশ্চেনটা চেক করি একটু, এটা বোধ হয়, দেখি বুলেটের ভর এরা দিছে কিনা, সম্ভবত দেওয়ার কথা, এটা কি আমি মিস করে গেলাম কিনা।
আচ্ছা দুঃখিত, আসলে একটু ভুল হয়েছে, হচ্ছে 50 মিটার নিচ থেকে না, এটার কোনো কাজই নেই। দেখছো 50 মিটার, এটা হচ্ছে আসলে 50 গ্রাম ভরের বুলেট। এটা আমি 50 মিটার নিচে লিখে ফেলছি ভুলে। এটা হচ্ছে প্রশ্নে কি দেওয়া আছে, 50 গ্রাম ভরের বুলেট, 50 গ্রাম ভরের বুলেট। এটা আমি 50 মিটার লিখে রাখছি। এই 50-এর তো এখানে কোনো কাজই নাই। তুমি দেখো এই 50 মিটারের কোনো কাজ এখানে ছিল না, আমরা শুধু শুধু এটা 50 গ্রাম হবে, বুলেটের ভর হচ্ছে 50 গ্রাম। তাহলে বড় এটা 450 গ্রাম হচ্ছে কার ভর, এটা হচ্ছে বস্তুর ভর। তাহলে বুলেটের ভর হচ্ছে 50 গ্রাম। 50 গ্রাম মানে কত, 0.05 না? 50কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ 0.05, ঠিক আছে। এটা ইন্টু ভি, ভি হচ্ছে মিলিত বেগ। মিলিত বেগ মানে এইটা, এই যে যেখানে তাদের বেগটা একই, তাহলে একই রকম বেগটা কত বের করছি আমরা, 6, তাহলে এখানে হবে 6 ডিভাইডেড বাই স্মল এম। স্মল এম মানে হচ্ছে বুলেটের ভর, তাহলে আবার 0.05। এবার এখান থেকে তুমি ইউটা বের করো। ইউটা কত আসে তোমরাও করো ক্যালকুলেশনটা। 0.45 প্লাস 0.05 ইন্টু 6 ডিভাইডেড বাই 0.05, এটা আসবে হচ্ছে 60। বুলেটের আদিবেগ কত ছিল, 60 মিটার/সেকেন্ড। এই যে এটা হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের 8 নাম্বার ম্যাথের অ্যান্সার। বুলেটের আদিবেগ কত ছিল, সিকে রুয়েটের প্রশ্ন এটা। বুলেটের আদিবেগ হচ্ছে 60 মিটার/সেকেন্ড। তাহলে এখানে একটু কারেকশন ছিল, 50 মিটার নিচ থেকে এটা দরকার নাই, এটা হচ্ছে 50 গ্রাম ভরের বুলেট। আমরা গ্রামের জায়গায় আসলে এটা মিটার লিখে ফেলছিলাম। এটা তোমরা সিকে রুয়েটের প্রশ্নটা চেক করবা, 23-24 প্রশ্নটা মিলাই নিবে এটার সাথে, ঠিক আছে? আমরা প্রথমে একটু ভুল তুলে ফেলছিলাম, এটা 50 মিটার লিখে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিভাবে করছি, 2 ধাপে করছি ম্যাথটাকে। প্রথমে বস্তুর শেষ বেগটা বের করছি, এবং বস্তুর শেষ বেগটা বুলেটেরও কি শেষ বেগ হিসেবে কাউন্ট হয়েছে, কারণ বস্তুর মধ্যে বুলেটটা থেকে গেছে, সো এখানে বেগটা সেম হবে। এরপরে আমরা ভরবেগের নীতি অ্যাপ্লাই করছি। আদি অবস্থানের ভরবেগ ইজ ইকুয়াল টু কি, শেষ অবস্থানের ভরবেগ। আদি অবস্থানের ভরবেগ এমইউ কেন, কারণ আদি অবস্থায় শুধু বুলেট ছিল, বস্তু ছিল না। হিট করার পরে বস্তুটা আসছে, এরপর শেষ অবস্থানে বস্তু দুটোটার ভর একসাথে বসছে। বুঝছি এটা? এই ছিল আমাদের 8 নাম্বার ম্যাথ। এবার আমরা করব 9 নাম্বার, আমাদের পরের ম্যাথটা। 9-এর পর আমাদের আরো একটা ম্যাথ আছে আজকে 10, আর 11 নাম্বারটা তো আমরা আগেই করছি। তাহলে 8 গেল, এবার হচ্ছে 9। 9 বুয়েট 21-22-এর আসার একটা প্রশ্ন। দেখো কি বলছে, 50 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি গাড়ি হঠাৎ করে থেমে গেছে। তাহলে এটা হচ্ছে আদিবেগ, এত বেগে চলমান ছিল, হঠাৎ থেমে গেছে মানে শেষ বেগটা 0। এতটুকু তো বুঝতে পারি আমরা। এতে 50 কেজি ভরের একজন যাত্রী এত সেন্টিমিটার সামনের দিকে ঝুঁকে পড়লো। মানে বাসের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা ব্রেক করার কারণে সামনের দিকে কি হয়েছে, ঝুঁকে পড়ছে, এবং ওনার স্বাভাবিক অবস্থান থেকে যেখানে ঝুঁকে পড়ছে এটার যে স্মরণ ঘটছে সেটা হলো 61 সেন্টিমিটার। তো বলতেছে যাত্রীর শরীরে গড় প্রযুক্ত বল কত। অর্থাৎ শরীরে একটা মানে বল প্রযুক্ত হয়েছে না, ওনাকে কেউ ধাক্কা দেয় না, কিন্তু বাস যখন গাড়িটা যখন ব্রেক করবে, গাড়ি গতির বিপরীতে একটা বল প্রয়োগ করছে। মানে গাড়ির প্রতিরোধকারী বলটাই মূলত ওনার উপর কাজ করবে, বা যাত্রীদের উপর কি করে, গাড়ি যখন ব্রেক করে, গাড়ি তো চলন্ত অবস্থায় ছিল, তাহলে গাড়ির তখন স্মরণ হচ্ছে সামনের দিকে। তো তুমি ব্রেক করে গাড়িটাকে থামাই দিছো, তাহলে ব্রেকটা কিভাবে কাজ করছে, গতির বিপরীতে কাজ করছে, যার কারণে ব্যক্তিরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তো ওই গাড়ির মানে প্রতিরোধকারী বলটাই ওই যাত্রীর উপর কি করবে, কাজ করবে। তো এটা আমরা কি দিয়ে বের করব, এটা আমরা বের করব কাজ শক্তির উপপাদ্য যেটা, সেটা দিয়ে। কারণ গতিশক্তির পরিবর্তন ইজিলি বের করা যাবে। গতিশক্তির পরিবর্তনটা কার সমান, কৃত কাজের সমান। ওইখান থেকে আমরা গড় বলটা বের করতে পারবো। তাহলে আসো 9 নাম্বার। 9 নাম্বার যদি আমরা প্রশ্ন লিখি, কি লিখবো, আমরা জানি কৃত কাজ বা কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজটা কার সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে ইকে ফাইনাল মাইনাস ইকে ইনিশিয়াল। এরপর কৃতকাজের ফর্মুলা কি, কৃতকাজের ফর্মুলা হচ্ছে এফএস কস থিটা, কৃতকাজ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এফটাই বের করব। এই যে এস এর মান দেওয়া আছে, এটা হচ্ছে যাত্রী কতটুকু ঝুঁকে পড়ছে, যাত্রীর স্মরণ, এটা দেওয়া আছে। কস থিটা আমরা কি করব, হিসাব করব। আচ্ছা যাই হোক, এখন দেখো ইকে ফাইনালটা বসাই, হাফ এম ভি স্কোয়ার, আর এটা কত হবে 0। কেন 0, সরি উল্টা বসাই ফেলছি, দেখছো কি অবস্থা। ইকে ফাইনালটা 0 হবে, কারণ ওই যে গাড়ি তো হঠাৎ থেমে গেছে বলছে, হঠাৎ থেমে গেলে শেষ বেগ 0, তাহলে শেষ বেগ 0 হইলে
ফাইনাল যে এনার্জি বা ফাইনাল যে গতিশক্তি সেটা শূন্য হবে। আর ই কে ইনিশিয়াল হবে কত, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এবার তাহলে এটা যদি মান বসাই দেই, হাফ এম হচ্ছে কত, 550 কেজি, সরি 50 এত, ইন্টু গতিশক্তির পরিবর্তন ভি স্কোয়ার, ভি হচ্ছে কত বুঝবে, 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে 50 কে 3.6 দিয়ে ভাগ করলে তো হয়ে যায়। এটা হচ্ছে 13.88, 13.88 স্কোয়ার, ঠিক আছে। এবার আসো এখান থেকে একবার মানটা আমরা পরে বের করব। এবার এদিকের কাহিনীটা একটু বলি। এফ তো আমি বের করব, আর এস এর মান আমাকে দেওয়া আছে 0 পয়েন্ট কত, ওই 61কে যদি আমি মিটারে কনভার্ট করি এটা 0.61 হয়ে যাবে। আচ্ছা কস থিটা, আচ্ছা এই পাশ থেকে লিখি একটু, এফ ইন্টু 0.61। বলো কজের ভ্যালুটা কত বসবে দেখে বলতে পারো কিনা তোমরা। কজের ভ্যালুটা কেমনে হিসাব করে আমি তোমার একটু বুঝাই। ধরো এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাড়ি, তাহলে গাড়িটা সামনের দিকে চলমান ছিল ইউ বেগে। এখন তুমি হঠাৎ করে ব্রেক করছো, তাহলে গাড়ির গতি হচ্ছে এখন সামনের দিকে। যখন আমরা ব্রেক করব, ব্রেকের কারণে গাড়ি একটা বল প্রযুক্ত করছে, এবং বলটা কিভাবে প্রযুক্ত করছে, গতির বিপরীতে। তাহলে গতি যদি এদিকে যায়, প্রতিরোধকারী বল যেটা এফ, অর্থাৎ এটা হচ্ছে প্রতিরোধকারী বল, ব্রেকের কারণে যে বলটা আসছে প্রতিরোধকারী বল। এই প্রতিরোধকারী বলটা কোন দিকে কাজ করবে, গতির বিপরীতে। এই যে তাহলে বলের ডিরেকশন হচ্ছে কোথায়, গতির বিপরীতে, এটা হচ্ছে বলের ডিরেকশন। এখন বল পেছনের দিকে কাজ করছে, এই যে এবার এই জন্য গাড়িটা থামিয়ে গেছে এরকম, তখন বল কাজ করতেছে কোন দিকে, পেছনে। যাত্রী কোন দিকে ঝুঁকে পড়ছে, যাত্রী ঝুঁকে পড়ছে সামনে, যাত্রীর দিকে প্রযুক্ত বলটা কোন দিকে কাজ করতেছে, পেছনের দিকে। কারণ গাড়ি সবগুলো যাত্রীর উপরে পেছনে বল প্রয়োগ করছে, গাড়ি তো সামনে যাইতে চাচ্ছে না, তাহলে পেছনে বল প্রয়োগ করতে হবে। তো এই জন্য বস্তুরা ঝুঁকে পড়ছে সামনে। তাহলে যাত্রীর যেটা সরণ, যাত্রীর সরণ হচ্ছে কোন দিকে, সামনের দিকে। তাহলে বল এবং সরণ এই দুটো ডিরেকশন এখানে বিপরীত না, জিনিসটা বুঝছো, বল এবং সরণ যে বিপরীত, এখানে এটা বুঝছো তোমরা। অর্থাৎ গাড়ির যেটা প্রতিরোধকারী বল, যেটা যাত্রীদের উপর কাজ করবে, ওটা হচ্ছে পেছনে কাজ করবে, কারণ গাড়ি তো সামনে যাচ্ছিল, ব্রেক করার কারণে গাড়ি থেমে গেছে, সো গতির বিপরীতে বল কাজ করছে। তাহলে গতি ছিল সামনে, প্রতিরোধকারী বল পেছনে, এবং যাত্রীরা ঝুঁকে পড়ছে সামনের দিকে। তাহলে বল এবং সরণ পরস্পর বিপরীত অবস্থান আছে। তাহলে এখানে cos 180 ডিগ্রি বসবে, কত বসবে, 180 ডিগ্রি। তাহলে এবার বসাই দাও, cos 180 এর মান কত, -1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এফ ইন্টু 0.6। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস দুই পাশ থেকে বাদ দিতে পারবা, এ পাশ থেকেও মাইনাস বাদ, এ পাশ থেকেও মাইনাস বাদ। তাহলে এফ ইকুয়াল টু, এটার ভ্যালু এটাকে 0.6 দিয়ে কি দিব, ভাগ দিয়ে দিব। এটার ভ্যালুটা বাইর করি আমরা। প্রথমে হচ্ছে 13.88, এটার স্কোয়ার করে দিব, এটা স্কোয়ার ইন্টু 50 ডিভাইডেড বাই 2, এরপর 0.6 দিয়ে ভাগ দিব, 0.6। এটা আসবে হচ্ছে 8027.26, 8027.26 নিউটন। এই যে এটা, এটা আসবে। কথা বুঝাতে পারছি? অর্থাৎ 8027 কত আসবে, 26 নিউটন আসবে, এইটার অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের 9 নাম্বার। দেখছো প্রশ্ন কিন্তু সহজই, এত বেশি জটিল না। তুমি যদি কাজ শক্তি পদ্ধতিটা বুঝো, এটা কাজ শক্তি পদ্ধতি, খুব সহজে এটাকে কি করা যায়, প্রমাণ করে দেওয়া যায়। কাজ শক্তি পদ্ধতি কিন্তু একাডেমিকে খুব কম প্রশ্ন আসে, বাট এই যে দেখছো অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসতেছে এটা। তাহলে এই ছিল আমাদের 9 নাম্বার ম্যাথ। এবার আমাদের লাস্ট ম্যাথ 10 নাম্বার। এটাও বুয়েটের 22-23-23 একটা কোয়েশ্চেন, বুয়েট ভর্তি পরীক্ষা আসছে। কি বলতেছে, 0.18 কেজি, এত কেজি ভরের একটা বস্তু একটা স্প্রিং এ সংযুক্ত আছে, যার স্প্রিং ধ্রুবক, স্প্রিংটা ধ্রুবক আছে, ধ্রুবক মান হচ্ছে 2, মেজের ঘর্ষণ সহগের মান দেওয়া আছে, মানে মিউ কে দেওয়া আছে। ওই বস্তুটা মেজের উপর থেকে টেনে, এটা আসলে একটা চিত্র ছিল, সত্য কথা হচ্ছে এটার একটা চিত্র আছে, এটা হলো উদ্দীপকটা। তো আমি আসলে জায়গার সংকটের কারণে চিত্রটা আঁকি নাই, চিত্রটা হচ্ছে এরকম, আমি আঁকবো, সলিউশন করানোর সময় চিত্রটা এঁকে দেখাবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে মেজের ঘর্ষণ সহগ, বস্তুটা বল প্রয়োগে এত মিটার কি করা হলো, সংকুচিত করা হলো, মানে
স্প্রিংটা এতটুকু কি হয়েছে, সংকুচিত হয়েছে বল প্রয়োগের কারণে। তো প্রাথমিক বেগ কত ছিল? এবার আসো তোমার একটু চিত্রটা দেখে। এই চিত্রটা হচ্ছে এরকম। এখানে একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাহায্যে একটা বস্তু যুক্ত আছে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে তল। এই যে বস্তুটা আবার এই তলের উপর বসছে, এটা হচ্ছে তল। তো তলের মিউকে ঘর্ষণ সহগ এটা হচ্ছে 0.1। এই হচ্ছে বস্তু, এরকম হচ্ছে সিনারিওটা। তো এই বস্তুটাকে কি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে দিক থেকে। বল প্রয়োগের কারণে এটা 0.06 মিটার কি হয়েছে, সংকুচিত হয়েছে। তার মানে এক্স এর মান, এক্স হচ্ছে এদিকে, সংকুচিত হয়েছে মানে স্প্রিং এর দিকে চলে গেছে, সেটা হলো 0.06 মিটার, এতটুকু সংকুচিত হয়েছে। আর স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে কে, আমরা ইনফরমেশনগুলো লিখতেছি। কে হচ্ছে 2 নিউটন মিটার ইনভার্স 1, এটা দেওয়া আছে। আর বস্তুর যেটা ভর সেটা হলো 0.18 কেজি। এই হচ্ছে আমাদের ওভারঅল এই উদ্দীপকটা, এই যে সিনারিওটা আমরা সুন্দর করে সবকিছু নিয়ে আসছি। এই চিত্রটাই আছে আসলে, তোমরা যখন কোয়েশ্চেন দেখবা তখন দেখবে এই চিত্রটার সাথে এই উদ্দীপকটা আছে। তো আমাকে বলছে এখানে বেগ কত, এই যে প্রাথমিক পর্যায়ের জন্য বেগের মানটা কত, এটা আমরা কি করব, বের করব। এখন তুমি চিন্তা করো স্প্রিংটা বা বস্তুটা প্রথমে কি বল প্রয়োগের আগে স্থির অবস্থায় ছিল বা সাম্যাবস্থায় ছিল, তখন স্প্রিং ও সাম্যাবস্থায়। যখন বল প্রয়োগ করছি বস্তুটার মধ্যে গতির সঞ্চার হয়েছে বা গতিটা বাড়তেছে, বেগের মান, তখন তার একটা ভেলোসিটি কাজ করবে। বেগের জন্য তার একটা গতিশক্তি কাজ করবে না? অর্থাৎ বল প্রয়োগে তুমি বস্তুর মধ্যে যখন বেগ আনবা, ওই বেগের কারণে ওই বস্তুটা একটা গতিশক্তি কি করবে, লাভ করবে। এবং এই গতিশক্তিটাই বস্তুটাকে সংকুচিত করতে কি হবে, ব্যবহার হবে। বস্তুর গতিশক্তিটা যত, ওই গতিশক্তির কারণেই তুমি এদিকে কি করতেছো, তাকে সংকুচিত করতে পারতেছো। তাহলে আমাকে বেগটা বাইর করতে বলছে। তাহলে এবার আসো আমরা যদি হিসাব নিকাশ করি, এখান থেকে আমরা কি বলতে পারি, মূলত এখানে তিনটা বিষয় কাজ করবে। তিনটা কি আমি তোমার বলি। প্রথমে তুমি বল প্রয়োগ করছো, এই বল প্রয়োগের জন্য বস্তুর বেগ আসছে, বেগ থেকে আসবে গতিশক্তি। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় গতিশক্তি পাচ্ছি, কি পাচ্ছি, গতিশক্তি। তাহলে বল প্রয়োগে কি পাবো, গতিশক্তি পাবো। তাহলে গতিশক্তিটা লিখলাম হাফ এম ভি স্কোয়ার, এই ভিটাই আমরা বের করব। এটাই হলো প্রাথমিক বেগ, মানে তুমি প্রাথমিকভাবে ধাক্কা দেওয়ার কারণে, বল প্রয়োগের কারণে প্রাথমিক বেগটা কত সেটা বের করতে বলছে। কথা বুঝছো? আর এরপরে শেষ বেগটা এমন শূন্য হয়ে যাবে, কারণ যখন সে এতটুকু সংকুচিত হয়েছে তার মানে আর কি হচ্ছে না, সংকুচিত হচ্ছে না, তার মানে তুমি আর বল প্রয়োগ করতেছো না, সর্বোচ্চ অবস্থানে বলটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কথা বুঝছো? নাইলে এখানে কিন্তু গতিশক্তির পরিবর্তন দিয়েও করা যেত। তাহলে আমরা শুধু কি লিখলাম, প্রাথমিক অবস্থায় গতিশক্তিটা লিখলাম। এখন এই গতিশক্তিটা দুইটা অংশে ভাগ হয়ে কাজ করবে। দুইটা অংশে কি হবে, ভাগ হয়ে কাজ করবে। এক, প্রথমত এই স্প্রিংটাকে যে তুমি এত মিটার সংকুচিত করছো, এই সংকুচিত করতে তোমাকে একটা কাজ করতে হয়েছে না? স্প্রিংটাকে সংকুচিত করার জন্য তোমাকে একটা কি শক্তি ব্যয় করতে হয়েছে, যেটা হচ্ছে মূলত স্প্রিং সংকুচিত করার জন্য কৃতকাজ। এবং সেটা হচ্ছে আমরা পড়ছিলাম স্প্রিং এর ব্যয়িত শক্তি বা স্প্রিং এর উপর কতটুকু শক্তি ব্যয় করা হচ্ছে সেটা কার সমান, হাফ কে এক্স স্কোয়ারের সমান, স্প্রিং এর বিভব শক্তির সমান। পড়ছি তো এগুলো স্প্রিং এর, আমি একেবারে সেকেন্ড বা থার্ড লেকচার এগুলো পড়াইছিলাম। স্প্রিং এর বিভব শক্তি মানেই হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। তাহলে তুমি বস্তুটাকে ঠেলতেছো, যার কারণে স্প্রিং কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। তাহলে স্প্রিং নিজে নিজে সংকুচিত হচ্ছে না, তুমি সংকুচিত করতেছো। তাহলে এটা হলো তোমার দ্বারা কৃত কাজ, বা এটাকে আমরা এখানে বলছিলাম, এটার দুইটা পরিচয় আছে, দুইভাবে এটাকে ব্যবহার করা যায়। এটাকে তুমি স্প্রিং এর বিভব শক্তিও বলতে পারবা, আবার এজেন্ট দ্বারা কৃতকাজও বলতে পারবা। কারণ এজেন্ট দ্বারা যে কাজটা করা হয় এটাই বস্তুর মধ্যে কি বিভব শক্তি হিসেবে জমা থাকে। তাহলে এইটা হলো এই স্প্রিংটাকে এতটুকু সংকুচিত করতে কৃতকাজ। বুঝছো? এটা প্লাস এখানে আরেকটা অংশ আছে, মানে এটা মূলত কাজ শক্তি উপপাদ্যই লিখতেছি, আমি তোমাদেরকে একটু বলি। এটা কাজ শক্তি উপপাদ্য কিভাবে, ডেল ই কে সমান সমান কি ডাব্লিউ না, এটাই তো কাজ শক্তি উপপাদ্য। তো গতিশক্তির পরিবর্তন লিখতেছি আমরা। তো গতিশক্তির পরিবর্তন একটা কেন লিখলাম, কারণ এটা হলো প্রাথমিক গতিশক্তি, শেষ গতিশক্তিটা জিরো, ই কে ফাইনালটা এখানে কত হবে, জিরো, মানে পরেরটা এখানে জিরো। কেন জিরো, কারণ ইনিশিয়ালি গতিশক্তি যদি এত কাজ করে,
এতটুকু সংকুচিত হওয়ার পর তো বস্তু থেমে গেছে বা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থায় চলে গেছে। সর্বোচ্চ অবস্থানে বস্তুর বেগ শূন্য, যার স্প্রিং এর বেলায় তোমরা এটা নিশ্চয় পড়ছো, সর্বোচ্চ অবস্থানে বেগের মান কত হয়? শূন্য হয়। তাহলে সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য হয় বিধায় সর্বোচ্চ অবস্থানে গতিশক্তিও কি হবে? শূন্য হবে। এই জন্য আমরা গতিশক্তি শুধু একটাই পাইছি। তাহলে এটা ডেলিকে মানে শুধু প্রাথমিক গতিশক্তি, আর ডাব্লিউ মানে কৃতকাজ। তাহলে কৃতকাজ এখানে দুইটা। প্রথমত 0.06 মিটার সংকুচিত করার জন্য একটা কৃতকাজ পাবা, এটা বসাইছি অলরেডি। আরেকটা হলো এই তলের উপর একটা ঘর্ষণ কাজ করতেছে না মেঝেতে। তাহলে তুমি যখন বস্তুটাকে তলের উপর দিয়ে নিয়ে যাবা, এই বস্তুটাকে 0.06 মিটার সংকুচিত করে নিয়ে যাইতে একটা কাজ করতে হচ্ছে, প্লাস ঘর্ষণের বিরুদ্ধেও তোমার একটা কি করা লাগতেছে? কাজ করা লাগতেছে। অর্থাৎ এই ঘর্ষণ তো তাকে কি দিবে? বাধা দিবে না। ঘর্ষণ কি বস্তুকে মানে বস্তুটাকে তুমি ঠেলতে পারবা ঘর্ষণের জন্য? অবশ্যই যতটুকু বল দিয়ে প্রয়োগ করতেছো ততটুকু বল দিয়ে পারবে না, কারণ ঘর্ষণ বিপরীতে কাজ করে। তাহলে এখানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ একটা কি আছে? হিসাব আছে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হবে এফ কে ইন্টু কি? এস। এফ ইন্টু এস। কথা বুঝতে পারছো? মানে এফ এর জায়গায় ওই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস না, তাহলে এফ ইন্টু কত বসাইছি? এস। তো এসটাকে তুমি চাইলে এক্সও বসাতে পারবা, কারণ ঘর্ষণ বলের জন্য তো সরণটা 0.06, বস্তু তো গেছেই কত? 0.06 মিটারই গেছে। তাহলে এখানের এক্স যত, ঘর্ষণ বলের জন্য সরণ কি হবে? ততই হবে। বুঝাইতে পারছি জিনিসটা? ভালো করে বুঝছো? এই হচ্ছে ঘটনা। তাহলে এইবার এখানে যদি আমরা মান বসাই দেই, আমাদেরকে বের করতে বলছে কি? প্রাথমিক বেগ ভি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা হাফ এম বসাই দিচ্ছি 0.18 ইন্টু ভি স্কোয়ার, এটা আমরা বাইর করবো। হাফ কে এর মান বসাই দিচ্ছি, কে হচ্ছে 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে 0.06 হোল স্কোয়ার। এবার আসো এফ কে তো দেওয়া নাই, ঘর্ষণ বল কি দেওয়া আছে? না। তো ঘর্ষণ বলের সূত্র তো আমরা জানি, নিউটনের মেকানিক্সে পড়ছিলাম, মনে আছে? মিউ কে ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই আর। আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। তো এখানে তলটা যেহেতু সমতল, প্রতিক্রিয়া বলটা ওজনের কি হবে? সমান হবে। একদম ফ্ল্যাট যদি সারফেস হয় তখন অবিলম্বিক প্রতিক্রিয়াটা কার সমান হয়? বস্তুর ওজনের সমান। আর আমি লিখতে পারি এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, অথবা আর কে ভেঙে লেখা যায় কি? এম জি। তাহলে এফ কে সমান সমান কি লিখতে পারবো? মিউ কে ইন্টু এম জি ইন্টু কত? এক্স। তাহলে এখানে যদি মানটান বসাই দিই, এখানে আসবে 0.09 মনে হয় না? 0.18কে ভাঙাইলে কত আসে? 0.09। 0.09 ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2 কাটা যাবে, 0.06 কি স্কোয়ার করলে কত হয়? এটা 36 না? 3.6 ইন্টু tan ইনভার্স কত? 3 প্লাস মিউকের মান কত? মিউকের মান হচ্ছে 0.1, এম হচ্ছে কত? 0.18, জি হচ্ছে 9.8, আর এক্স হচ্ছে 0. কত? 0.6। এই যেখানে সব মানে আমার জানা আছে, তাহলে আমরা বসাই দিছি। তাহলে এখানে ভ্যালু আসবে কত? 0.1, 0.18, তারপর 9.8, 0.06। এখানে আসতেছে 0.01। এখানে আমরা যদি বসাই দিই, আচ্ছা এটার সাথে এটা একেবারে যোগ করে দিই না, বারবার না লিখে, প্লাস 3.6 ইন্টু 10⁻³ তাহলে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু, ভাগ করলে 0.09টা কোথায় আসবে? নিচে চলে আসবে। আর উপরে হচ্ছে 0.014, সাথে আছে 18, এটা। এবার এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 0.09 দিয়ে ভাগ দিয়ে একেবারে কি করে দিব? রুট করে দিব। তাহলে অ্যান্সার আসবে ভি ইকুয়াল টু, ফাইনাল অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 0.39 মিটার পার সেকেন্ড, বা এটাকে তুমি 0.4ও কাউন্ট করতে পারবা। এটাই হচ্ছে আমাদের বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বা প্রাথমিক বেগ কত ছিল, এটা হচ্ছে সেই ভ্যালুটা। বলো বিষয়টাকে বুঝতে পারছি? তাহলে এটাও মূলত কাজ শক্তির উপপাদ্য দিয়ে আমরা করছি। এক্ষেত্রে গতিশক্তির পরিবর্তনটা শুধু প্রাথমিক গতিশক্তিই হবে, কারণ শেষ গতিশক্তিটা 0, সো এটা হাফ এম ভি স্কোয়ারে বসছে। এরপর এখানে কে এক্স স্কোয়ার যেটা, এটা হচ্ছে 0.06 মিটার সংকুচিত করার জন্য আমার কৃত কাজ, অর্থাৎ স্প্রিংটাকে
এতটুকু সংকুচিত করতে কৃতকাজ। তো এজেন্ট দ্বারা কৃতকাজটা হলো কি, হাফ কে এক্স স্কোয়ারের সমান প্লাস এফ কে ইন্টু এক্স, এটা হলো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ। মেঝেতে যেহেতু ঘর্ষণ বল আছে, তাহলে এখানে কাজের জন্য ঘর্ষণ বলটা হিসাব করতে হবে। তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজে যে ফর্মুলা বসাই দিচ্ছি। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এটা ছিল আমাদের কত নাম্বার ম্যাথ? 10 নাম্বার ম্যাথ। আর 11 নাম্বার আরেকটা ম্যাথ ছিল, ওটা আমরা অলরেডি প্রথমেই করে ফেলছি। তাহলে এই হচ্ছে আজকের লেকচারের 11টা ম্যাথ। এই 11টা ম্যাথই হচ্ছে বুয়েট চুয়েট বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আসা এই ম্যাথগুলো। আমাদের এটার পর আরেকটা লেকচার থাকবে, লেকচার 14, যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলাই সলভ করব। সেখানে টপিক হবে কোনগুলা, বিশেষ করে পুয়ার ম্যাথ, পুয়ার টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে ওগুলা সলভ করব। কর্মদক্ষতা এবং সরল দোলকের যে গতিশক্তি, খুব বেশি নাই, 2-3টা আছে ম্যাথ, এগুলো আমরা সলভ করব রিসেন্ট টাইমে আসা যে প্রশ্নগুলো আছে এটাই। তাহলে একটু ভালো করে একটু মনোযোগ সহকারে বেসিক ক্লিয়ার থাকলে অ্যাডমিশনের ম্যাথগুলো করতে মজা পাবো, আমি বারবার বলতেছি এটা। তো এই জায়গায় তোমাদের বেসিকটা ভালো করে ক্লিয়ার থাকতে হবে, তাইলে অ্যাডমিশনগুলো করা কোনো প্যারা হবে না তোমাদের জন্য। ঠিক আছে? ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।